আজকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অন্য ধরনের টপিক পড়ব। সেটা হচ্ছে যেটা তোমাদেরও আছে, বিটেকেরও আছে। টপিকটা হচ্ছে আমাদের সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর খুব ইন্টারেস্টিং একটা টপিক। ওকে, দ্যাট ইজ সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন। আমরা এই টার্মগুলোর সাথে খুবই আমরা ফ্যামিলিয়ার। ওকে, অথরাইজেশন ইন ডিবিএমএস, এই টপিকটা দিয়ে আমরা শুরু করব। ওকে, তো আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন টার্ম দুটো দেখে মনে হয় অনেকটা রিলেটেড টার্ম নয়। এদের মধ্যে ডিফারেন্স আছে, সিকিউরিটি অথরাইজেশনের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে, কিন্তু আমাদের অথরাইজেশন না থাকলে হয়তো সিকিউরিটি কনসেপ্টটাকে আমরা সেভাবে ইম্পোজ করতে পারি না। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সিকিউরিটি আর অথরাইজেশন অ্যাকচুয়ালি এনসিওর করে, যেটা সিকিউরিটি আর অথরাইজেশন যেটা এনসিওর করে যে শুধুমাত্র অথরাইজড যারা ইউজার তারাই আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে। তো এই সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশনের ডিফারেন্ট মেকানিজম আছে। সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশনের ডিফারেন্ট মেকানিজম আছে, যে মেকানিজমগুলো ব্যবহার করে আমরা ডেটাবেসটাকে প্রোটেক্ট করতে পারবো ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্সেস বা কোনো করাপশন হওয়া থেকে, অথবা আমরা কোনো ম্যালিসিয়াস কোনো অ্যাক্টিভিটি থেকে আমরা ডেটাবেসটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। তো দ্যাট ইজ দ্য সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমাদের কাছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সিকিউরিটি বা অথরাইজেশন যেটা এনসিওর করছে সেটা হচ্ছে যে শুধুমাত্র অথরাইজড ইউজার তারা অ্যাক্সেস করতে পারবে আমার ডেটাগুলোকে, বা তারা ম্যানিপুলেট করতে পারবে আমার ডেটাগুলোকে, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তারা অথরাইজড ইউজার আমাদের সিস্টেমে। তাহলে এই মেকানিজমটা আমাকে, এই সিকিউরিটি কিছু মেকানিজম বা অথরাইজেশনের কিছু মেকানিজম যেটা আমাকে প্রোটেক্ট করে ডেটাবেসটাকে, যাতে করে ডেটাবেসটা কোনো আনঅথরাইজড কোনো অ্যাক্সেস না হয়, যাতে করে ডেটাবেসটা আমার করাপশন না হয়ে যায় বা করাপ্ট হয়ে না হয়ে যায়, বা কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি যেন তার মধ্যে পারফর্ম না হয়। তাহলে ফার্স্ট আমরা যেটা দিয়ে শুরু করব, দ্যাট ইজ আ সিকিউরিটি ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো সিকিউরিটি নিয়ে আমরা একটু কথা বলবো, সিকিউরিটি ইন ডিবিএমএস। তো ডেটাবেস সিকিউরিটি যেটা রেফার করে সেটা হচ্ছে যে আমরা আমাদের ডেটাবেসটাকে প্রোটেক্ট করার জন্য যে মেজারগুলো আমরা নিই, তো দ্যাট ইজ কল্ড ডেটাবেস সিকিউরিটি। তাহলে আমি আমার ডেটাবেসটাকে আমি কেন প্রোটেক্ট করতে যাব? যদি প্রোটেক্ট না করি তাহলে সেক্ষেত্রে আমার ডেটাবেসটাকে তোমার আনঅথরাইজ কোনো ইউজার সেটাকে অ্যাক্সেস করে নিতে পারে, বা কোনো থ্রেট আসতে পারে, বা কোনো ব্রিচেস হতে পারে। তাহলে আমরা সিকিউরিটি কনসেপ্টটাকে আমরা মাল্টিপল লেভেলে আমরা ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করব। আমি আমি আমার বাড়ির সিকিউরিটি দরকার, আমার বাড়ির সিকিউরিটি আমি চাইছি, আমি হয়তো আমি যে ঘরে যে রুমে হয়তো আমি ঘুমাই সেই রুমটাকে হয়তো বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে আছি, তাহলে তো আমি সিকিউর নই। আমার তো বাড়ির মেন গেটটাই তো খোলা, তাহলে আমি সিকিউরিটি, তাহলে আমি সিকিউর নই। তাহলে আমাকে সিকিউরিটিটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে মাল্টিপল লেভেলে কিন্তু সিকিউরিটি কনসেপ্টটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তাহলে আমার প্রথম যে লেভেলটা আমাকে মেনটেন করতে হবে, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল সিকিউরিটি। প্রথম যে লেভেলে আমরা সিকিউরিটিটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো বা ইম্পোজ করবো, সেটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। ফিজিক্যাল সিকিউরিটি বলতে বোঝায় যে আমাকে আমার ডেটাবেসটা বা আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তোমার যে সার্ভারে আছে সেই সার্ভারটাকে ফার্স্টে আমাকে প্রোটেক্ট করতে হবে, যাতে করে আমার সার্ভারটা কোনোভাবে ড্যামেজ হতে না পারে। ড্যামেজ ডিফারেন্ট কারণের জন্য হতে পারে, আমার হয়তো আগুন লেগে গেছে, বা চুরি হয়ে গেছে, বা কোনো হার্ডওয়্যার ফেলিওর হয়েছে, তার জন্য কিন্তু ডেটাবেসটা আমার ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে আমাকে প্রথমে ফিজিক্যাল সিকিউরিটির মধ্যে আমাকে ডেটাবেস সার্ভারটাকে ফার্স্টে আমাকে প্রোটেক্ট করতে হবে। তো প্রোটেক্ট দ্য ডেটাবেস সার্ভার, ডেটাবেস সার্ভারটাকে আমাকে ফার্স্টে প্রোটেকশন দিতে হবে। ওকে, তো ফ্রম ফিজিক্যাল ড্যামেজ,
ফিজিক্যাল যাতে ফিজিক্যালি কোনো ড্যামেজ না হয়, তার জন্য আমাকে ডেটাবেসটাকে আমাকে প্রোটেকশন দিতে হবে ফ্রম ফিজিক্যাল ড্যামেজ। আর এছাড়া ফিজিক্যাল সিকিউরিটির মধ্যে আমার যে ধরনের হয়তো যে রুমে হয়তো সার্ভারটা আছে, ডেটাবেস সার্ভার তোমার যে রুমে আছে, আমাকে সেখানে সেই রুমটা আমাকে এমন রুম তৈরি করতে হবে যাতে করে সেই রুমটাতে সবাই অ্যাক্সেস না পায়। দ্যাট ইজ আ কন্ট্রোলড অ্যাক্সেস রুম, দ্যাট ইজ আ কন্ট্রোলড অ্যাক্সেস রুম। মানে আমার অ্যাক্সেসটা যেন আমি কন্ট্রোল করতে পারি, যে সবাই যেন সেই রুমে যেন না এন্টার করতে পারে। আমার সেখানে হয়তো কোনো অথেন্টিকেশন থাকলো, যে আমার ওই রুমে ঢুকতে যাবে তাকে ফার্স্টে বায়োমেট্রিক অথেন্টিকেশন তাকে দিতে হবে। তাহলে আমার বায়োমেট্রিক অথেন্টিকেশন ধরে নাও হয়তো আমি কিছু ভ্যালিড কিছু ইউজারকে বা অথেন্টিকেট কিছু ইউজারকে হয়তো আমি সেখানে তার বায়োমেট্রিক গুলোকে আমি স্টোর করে রেখে দিয়েছি। তাহলে যার বায়োমেট্রিকের সাথে ওটা ম্যাচ করবে সেই আমার অথেন্টিকেট ইউজার, তাকে আমি এন্ট্রি দেবো, না হলে আমি এন্ট্রি দেবো না। তাহলে আমার সেখানে কিন্তু আমাকে কন্ট্রোল অ্যাক্সেস রুম আমাকে তৈরি করতে হবে, তার মধ্যে আমার বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকতে পারে, যার থ্রু দিয়ে আমরা ওই রুমটার অ্যাক্সেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। দ্যাট ইজ আ বায়োমেট্রিক অথেন্টিকেশন। আমরা চাইলে সেখানে কোনো সিসিটিভি ইনস্টল করতে পারি, বা সিসিটিভি আমরা হয়তো মনিটরিং করছি, তার থ্রু দিয়েও আমরা কিন্তু ওই রুমের অ্যাক্সেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। নাম্বার 2 হচ্ছে সিসিটিভি মনিটরিং। ওকে, সিসিটিভি মনিটরিং। তাহলে দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফিজিক্যাল সিকিউরিটি। এইভাবে কিন্তু আমরা ফিজিক্যাল সিকিউরিটিটাকে কিন্তু আমরা ইম্পোজ করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, নাম্বার 2, এটা আমার ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেলটা হচ্ছে লজিক্যাল সিকিউরিটি। সেকেন্ড লেভেলটা হচ্ছে লজিক্যাল সিকিউরিটি। আমরা কিন্তু কথা বলছি যে আমরা ডেটাবেস সার্ভারটাকে বা ডেটাবেসটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কি কি টাইপের মেজার নিচ্ছি, আর সেই মেজারগুলোকে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ডিফারেন্ট লেভেলে। তার মধ্যে প্রথম লেভেলটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। আমরা প্রথমে ফিজিক্যাল সিকিউরিটিটাকে ফার্স্টে ঠিকঠাক করলাম, যে হ্যাঁ আমার ফিজিক্যালি আমার সার্ভার রুমটা আমার সিকিউর। এবার আমরা দেখব লজিক্যাল সিকিউরিটি। লজিক্যাল সিকিউরিটি বলতে বোঝায় যে আমাকে এবার ভাবতে হবে যে আমি আমার ডেটাবেসের মধ্যে বা সার্ভারের মধ্যে তোমার যে ডেটাগুলো স্টোর করা আছে, সেই ডেটাগুলোকে আমরা আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আমরা কি করে প্রোটেক্ট করতে পারি। অর্থাৎ প্রোটেক্ট ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। ওকে, প্রোটেক্ট ডেটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। আনঅথরাইজড অ্যাক্সেস, সেটা কিন্তু প্রোটেক্ট করার জন্য তোমার যে লেভেলটা আমাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে লজিক্যাল সিকিউরিটি। এবার আমি আনঅথরাইজ অ্যাক্সেস থেকে আমার ডেটাগুলোকে প্রোটেকশন করার জন্য আমি সেখানে লজিক্যাল সিকিউরিটি কিছু ইম্পোজ করলাম। যেমন হয়তো আমি সেখানে কোনো অথেন্টিকেশন সিস্টেম আমি ইম্পোজ করেছি, যে আমার সেখানে অথেন্টিকেশন সিস্টেম থাকবে, যার প্রপার অথেন্টিকেশন আছে সেই অ্যাক্সেস করতে পারবে ডেটাগুলোকে। আমি সেখানে হয়তো কোনো এনক্রিপশন মেকানিজম আমি অ্যাপ্লাই করেছি, সেখানে অ্যাপ্লাই করেছি। বা আমি সেখানে হয়তো অ্যাক্সেস কন্ট্রোল কোনো মেকানিজম আমি এখানে অ্যাপ্লাই করেছি, যে আমার সবাই অ্যাক্সেস করতে পারবে না, কাউকে আমি রিড অ্যাক্সেস দিচ্ছি, কাউকে হয়তো আমি রাইট অ্যাক্সেস দিচ্ছি, কাউকে হয়তো আমি এক্সিকিউট অ্যাক্সেস দিচ্ছি, আবার কাউকে হয়তো আমি আবার রিড রাইট এক্সিকিউট সবই অ্যাক্সেস দিচ্ছি। দ্যাট ইজ আ অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা লজিক্যাল সিকিউরিটিটাকে আমরা ইম্পোজ করতে পারি বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম। তো এটাকে আমরা বলছি লজিক্যাল সিকিউরিটি। আর থার্ড যে লেভেলটা আমরা মেনটেন করবো, দ্যাট ইজ আ থার্ড লেভেল, যে লেভেল আমাকে সিকিউরিটিটাকে আমাকে ইম্পোজ করতে হবে, দ্যাট ইজ আ নেটওয়ার্ক সিকিউরিটি। থার্ড লেভেলটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। আমাকে নেটওয়ার্কটাকে আমাকে সিকিউর করতে হবে, যার থ্রু দিয়ে হয়তো ডেটাগুলোকে আমরা ট্রান্সমিশন করছি। আমার ইউজার ধরনের কোনো ডেটাকে হয়তো ট্রান্সমিট করছে, আমার ইউজারের সাথে তোমার ধরো ডেটাবেসটা হয়তো একটা কানেকশন রয়েছে। তো ইউজার তোমার নেটওয়ার্কের থ্রু দিয়ে হয়তো ডেটাগুলোকে তোমার ট্রান্সমিশন করে হয়তো ডেটাবেসের মধ্যে স্টোর করছে। তাহলে সেই ট্রান্সমিশনটা আমার ইউজারের সাথে ডেটাবেসের যে ট্রান্সমিশনটা, ডেটার যে ট্রান্সমিশন, তো সেই ট্রান্সমিশনটাকে আমাকে ফার্স্ট সিকিউর করার জন্য কিন্তু নেটওয়ার্কটাকে আমাকে সিকিউর করতে হবে, যাতে করে আমরা সিকিউর ট্রান্সমিশনটাকে আমরা এনসিওর করতে পারি। দ্যাট ইজ আ সিকিউর ট্রান্সমিশন। যদি সিকিউর ট্রান্সমিশন না হয়, তাহলে ইন দ্য মিন টাইম আমার কমিউনিকেশন চ্যানেল থেকে কোনো কিছু থেফট হয়ে যাবার চান্সেস থাকবে, কোনো কিছু হ্যাকড হয়ে যাবার চান্সেস থাকবে। তাহলে এর জন্য আমরা নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য আমরা ডিফারেন্ট মেকানিজম আমরা ফলো করতে পারি। আমরা সেখানে হয়তো কোনো হয়তো স্ট্রঙ্গার কোনো ফায়ারওয়ালকে আমরা এখানে ইনস্টল করতে পারি। দ্যাট ইজ আ ফায়ারওয়ালস, আমরা সবাই নাম শুনেছি ফায়ারওয়ালসের।
বা হয়তো আমরা সেখানে হয়তো কোনো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ককে হয়তো আমি এখানে ইম্পোজ করলাম, দ্যাট ইজ আ ভিপিএন, যেটা আমরা কম্পিউটার নেটওয়ার্কে পড়বো, ভিপিএন। আর তার সঙ্গে সঙ্গে হয়তো আমরা যে কমিউনিকেশনটা করছি সেই কমিউনিকেশনটা যেন আমরা এনক্রিপ্টেড কমিউনিকেশন করতে পারি। তার জন্য যে আমরা কিন্তু এনক্রিপ্টেড কমিউনিকেশন করব। মানে আমি যদি একটা কোনো মেসেজ পাঠাই তোমাকে হয়তো, তো সেই মেসেজটা কিন্তু আমি এনক্রিপ্টেড ফর্মে পাঠাবো। আমি তোমাকে হয়তো হাই লিখছি, তো হাই কিন্তু তোমার মানে কমিউনিকেশন চ্যানেল দিয়ে কিন্তু হাই যাবে না, অন্য একটা মেসেজ যাবে। ওকে, দ্যাট ইজ আ সাইফার টেক্সট। তারপর সেই মেসেজটা তোমার রিসিভারের কাছে গিয়ে সে কিন্তু ওটাকে আবার যখন সে আবার ডিক্রিপ্ট করবে, সেই ডিক্রিপ্ট করে কিন্তু সে আবার হাই পাবে। দ্যাট ইজ আ এনক্রিপ্টেড কমিউনিকেশন। তাহলে এখানে ধরো সেন্ডার, আমি সেন্ডার, ধরো হয়তো এখানে বব ধরে নাও সেন্ডার, আর ধরে নাও অ্যালায়েন্স ধরে নাও হয়তো রিসিভার। আমি বব আর অ্যালায়েন্স তোমার একটা ক্লায়েন্ট বা দুটো ক্লায়েন্ট সেপারেট বা দুটো ইউজার। বব ধরুন একটা হাই মেসেজ করেছে, সেই মেসেজটা কিন্তু ফার্স্টে এনক্রিপ্টেড হবে বা ইউজিং সাম এনক্রিপশন অ্যালগোরিদম। তাহলে সেই হাইটা তোমার ধরো না কনভার্ট হয়তো হয়ে গেল তোমার যে আমি হাইটাকে তোমার ধরো না কনভার্ট করে দিলাম এ আর বি দিয়ে। আমি হয়তো এ বিটা কিন্তু আমার এখন কমিউনিকেশন চ্যানেল দিয়ে কিন্তু এ বিটা ট্রান্সমিট হচ্ছে, এটা কিন্তু এনক্রিপ্টেড মেসেজটা কিন্তু ট্রান্সমিট হচ্ছে এ বি। তো অ্যাজ এ সিগন্যাল তোমার ট্রান্সমিশন হবে। তো এ বি তোমার যদি ধরো কেউ ধরো হয়তো যদি হ্যাক করে, সে তো এ বি পাবে, সে তো হাইটা পাচ্ছে না। তারপর এই কমিউনিকেশন চ্যানেল দিয়ে যখন গিয়ে যখন যখন ঢুকছে রিসিভারের কাছে, যখন গিয়ে ঢুকছে মেসেজটা, তখন কিন্তু তোমার দেখো ফার্স্ট কিন্তু এবিটা যাচ্ছে। তো এবি ঢুকলো, সেই এবিটা কিন্তু রিসিভার এন্ডে কি আছে না, এখানে আবার একটা ডিক্রিপশন অ্যালগোরিদম আছে, তার থ্রু দিয়ে এবিটা কিন্তু আবার কনভার্ট হয়ে যাবে আবার ওই পুরোনো মেসেজ যে হাই মেসেজে। তারপরে সেই হাইটাই কিন্তু রিসিভার সেটাকে অ্যাকসেপ্ট করবে বা রিসিভ করবে। তাহলে আমার এখানে এনক্রিপশন করার জন্য আমরা ডিফারেন্ট টাইপের আমরা এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করতে পারি, যেমন ব্লক সাইফার, আরএসএ অ্যালগোরিদম, ডেলফি, হফম্যান অ্যালগোরিদম, ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম আছে এনক্রিপশন অ্যালগোরিদম, যার থ্রুতে কিন্তু আমরা এই হাইটাকে আমরা এবিতে কনভার্ট করতে পারি বা অন্য টেক্সটে কনভার্ট করতে পারি। তাহলে যে টেক্সটটা সেন্ডার পাঠাচ্ছে সেই টেক্সটটাকে বলা হয় প্লেন টেক্সট। তারপর সেই প্লেন টেক্সটটাকে আমি কোনো এনক্রিপশন অ্যালগোরিদমের হেল্প নিয়ে তাকে আমি কনভার্ট করলাম সাইফার টেক্সটে, এটাকে বলা হয় সাইফার টেক্সট। আর এই সাইফার টেক্সটটাই কিন্তু আমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে ট্রাভেল করছে। তারপর সেই সাইফার টেক্সটটা আবার ডিক্রিপশন অ্যালগোরিদমের থ্রু দিয়ে সে কিন্তু আবার কনভার্ট হয়ে গেল প্লেন টেক্সটে। তারপর সেই প্লেন টেক্সটটাই কিন্তু অ্যালায়েন্স এটাকে বুঝতে পারছে যে হ্যাঁ, বব আমাকে হাই পাঠিয়েছে। তো এটাকে বলা হয় এনক্রিপ্টেড কমিউনিকেশন। তো এইভাবে কিন্তু আমরা নেটওয়ার্ক সিকিউরিটিটাকে আমরা ইম্পোজ করতে পারি বা আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্টটাকে আমাকে সিকিউর ট্রান্সমিশনটাকে আমাকে এনসিওর করতে হবে। আর সিকিউর ট্রান্সমিশনের জন্য আমাকে অবশ্যই সেখানে কিছু ফায়ারওয়াল ব্যবহার করতে হতে পারে বা কোনো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করতে হতে পারে বা আমাকে এনক্রিপ্টেড কোনো কমিউনিকেশন ব্যবহার করতে হতে পারে। ওকে, আর এই এনক্রিপ্টেড কমিউনিকেশনের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল টাইপের একটা প্রোটোকলকে ব্যবহার করি, দ্যাট ইজ আ এসএসএল, সিকিউর সকেট লেয়ার, যার থ্রু দিয়ে কিন্তু আমরা এনক্রিপ্টেড কমিউনিকেশন আমরা করতে পারি। ওকে, নাম্বার 4, লেভেল 4। এই লেভেল 4-এ আমরা যে লেভেলের সিকিউরিটিটাকে আমরা ইম্পোজ করতে পারি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেভেল সিকিউরিটি। অ্যাপ্লিকেশন লেভেল সিকিউরিটি, অ্যাপ্লিকেশন লেভেল সিকিউরিটি বলছে যে ধরে নাও যে আমি চাইছি, আমি সবসময় এনসিওর করার চেষ্টা করছি যে যারা অথেন্টিকেটেড ইউজার বা যারা অথরাইজড যারা ইউজার, তারাই একমাত্র আমার ডেটাবেসটাকে বা আমার ডেটাবেসের সাথে তারা ইন্টারাক্ট করতে পারবে। কিন্তু সে যখন ইন্টারাকশন যখন করবে, তখন সে কার থ্রু দিয়ে ইন্টারাকশন করবে, তখন সেই ইন্টারাকশনের জন্য একটা অ্যাপ্লিকেশন থাকবে, যে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আমার অথেন্টিকেটেড যারা ইউজার বা যারা অথরাইজড যারা ইউজার, তারা হয়তো ডেটাবেসটাকে ইন্টারাকশন করতে পারবে। তো সে তার জন্য আমরা তোমার ডিফারেন্ট টাইপের অথেন্টিকেশন মেকানিজম আমরা এখানে ফলো করতে পারি। দ্যাট ইজ আ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টার্মটা কিন্তু আমরা সবাই শুনেছি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অনেক সময় তোমার জিমেলে কিন্তু আমাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু আমাকে চেক করে, তাই না? টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমি সেখানে কোনো রোল স্পেসিফাই করতে পারি, ইউজারের রোল, যে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আমার একটা কোনো ইউজার আছে যার অথেন্টিকেশন আছে, তাকে আমি তোমার রোল ফিক্স করে দিলাম যে তাকে আমি হয়তো রিড পারমিশন দিচ্ছি, সে শুধুমাত্র তোমার রিড করতে পারছে, তার রোলটাকে আমি স্পেসিফাই করে দিলাম। তাহলে আমার এখানে মাল্টিপল ইউজার যাদের তোমার অথেন্টিকেশন আছে, তারা তোমার কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে তারা কিন্তু ডেটাবেসটাকে তারা অ্যাক্সেস করছে বা তার সাথে তোমার ইন্টারঅ্যাক্ট করছে থ্রু বা বাই ইউজিং সাম অ্যাপ্লিকেশন। তো এটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন লেভেল সিকিউরিটি।
ওকে, তো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট লেভেলের আমরা কিন্তু সিকিউরিটি গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। এবার আমার ডেটাগুলো কতটা সিকিউর তাকে আমরা কিভাবে মানে মেজার করব কিভাবে। ওকে, ডেটা সিকিউরিটি মানে অ্যাকচুয়ালি তোমার ডেটাগুলোকে সিকিউর করার জন্য আমাকে যে যে মেজার্স গুলো নিতে হবে, তো কি কি মেজার্স দিয়ে আমরা ডেটাগুলোকে ডেটা সিকিউরিটিটাকে আমরা মেজার করতে পারবো, দ্যাট ইজ আ ডেটা সিকিউরিটি মেজার্স। আমি এই কনটেক্সটেই আমি কথাটা বলবো যে ডেটা সিকিউরিটি মেজার্স। তো স্যার, বলো। স্যার এই ডিক্রিপশন অ্যালগোরিদমটা একটু মানে কি কি আছে একটু নামগুলো বলবেন? ওই যে আমি বললাম এনক্রিপশন অ্যালগোরিদমের মধ্যে যেমন বললাম আরএসএ অ্যালগোরিদম, ডিফি হেলম্যান অ্যালগোরিদম, ওকে, তারপর তোমার ব্লক সাইফার অ্যালগোরিদম, এইএস অ্যালগোরিদম, ডিইএস অ্যালগোরিদম, এরকম প্রচুর অ্যালগোরিদম আছে। ওকে ওকে, ডিজিটাল সিগনেচার আছে, এরকম ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম আছে। স্যার, এনক্রিপশনটা কি ডিক্রিপশন অ্যালগোরিদম, মানে ওটা না কি না না, সেম ভাবে? এনক্রিপশন আমার আরএসএ, ধরো আমি একটা অ্যালগোরিদমের নাম বললাম আরএসএ, তাহলে আরএসএ যদি তোমার এনক্রিপশন প্রসিডিওর থাকে তার কিন্তু ডিক্রিপশন প্রসিডিওর থাকবে, বুঝতে গেল? আচ্ছা আচ্ছা। তার এনক্রিপশন যেমন প্রসিডিওর থাকবে তার কিন্তু ডিক্রিপশন প্রসিডিওর থাকবে। আমি হয়তো এবি কে আমি হয়তো কনভার্ট করলাম 1 2 তে, মানে আমি এখানে বলেছি যে এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার বা ফার্স্ট লেটার, তাকে আমি 1 দিয়ে রিপ্লেস করেছি, আর বিটাকে হয়তো আমি তোমার 2 দিয়ে রিপ্লেস করেছি। এটা হচ্ছে আমার এনক্রিপশন অ্যালগোরিদমটা, যে আমি এটাকে আমি তোমার নিউমেরিক ভ্যালু 1 অ্যাসাইন করছি, আর বি হলে নিউমেরিক ভ্যালু তোমার 2 অ্যাসাইন করছি। আমার ডিক্রিপশন অ্যালগোরিদম তোমার কিন্তু জাস্ট অপোজিট থাকবে, যে যদি তোমার 1 2 হয় তাহলে 1টা আমার তোমার রিপ্লেস হবে তোমার আমার প্রথম অ্যালফাবেট দিয়ে অর্থাৎ এ দিয়ে, আর 2 তোমার রিপ্লেস হবে তোমার তোমার সেকেন্ড অ্যালফাবেট দিয়ে অর্থাৎ তোমার বি দিয়ে। তাহলে যে অ্যালগোরিদম আমি নাম বলছি সে কিন্তু তোমার এনক্রিপশনটাকেও ডিফাইন করে, আবার ডিক্রিপশনটাকেও কিন্তু ডিফাইন করে। ওকে স্যার। ঠিক আছে, তো এবার যেটা তোমার বলবো সেটা হচ্ছে যে ডেটা সিকিউরিটি মেজার, আমরা কি কি মেজার নেব। ওকে, ডেটাগুলোকে সিকিউর রাখার জন্য আমরা এনক্রিপশন, বলো বলো। কি বললে আমি বুঝতে পারলাম না। স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ এবার যাচ্ছে, বলো এবার বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যে অ্যালগোরিদম গুলো বললেন না, ওইগুলো স্যার সাইবার সিকিউরিটি হ্যাঁ ক্রিপ্টোগ্রাফির অ্যালগোরিদম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফির আচ্ছা এনক্রিপশন আচ্ছা, অ্যান্ড ঠিক আছে। ডিক্রিপশন অ্যালগোরিদম। ওকে, ক্রিপ্টোগ্রাফির মধ্যেই তোমার এনক্রিপশন ডিক্রিপশন পড়ে, আবার ক্রিপ্টোগ্রাফি তোমার সাইবার সিকিউরিটির একটা পার্ট। ওকে, বা নেটওয়ার্ক সিকিউরিটির একটা পার্ট, তার অ্যালগোরিদম গুলো বলছিলাম। তো ডেটা সিকিউরিটি মেজার্স ওকে আমরা স্যার। কি কি নিতে পারি না, আমরা এনক্রিপশন ব্যবহার করতে পারি ডেটাগুলোকে সিকিউর করার জন্য। আমরা ডেটাগুলোকে সিকিউর রাখার জন্য দেখো আমরা তোমার রেগুলার ব্যাকআপ নিতে পারি, দ্যাট ইজ আ ব্যাকআপ মেকানিজম, যে আমরা পিরিয়ডিক্যালি বা রেগুলার হয়তো আমরা কিছু ব্যাকআপ নিচ্ছি, যাতে করে আমার সিস্টেম ফেলিওর হয়ে গেলে যাতে করে আমরা ডেটাগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি, বা ডেটা লস থেকে আমরা নিজেকে প্রোটেকশনটা দিতে পারি। আমি রেগুলার ব্যাকআপ নিচ্ছি, ঠিক আছে। আবার আমি আরেকটা মেকানিজম ফলো করে কিন্তু ডেটা সিকিউরিটি মেজার করতে পারি, সেটা হচ্ছে অডিট লগস। অডিট লগস হচ্ছে একটা কনসেপ্ট যার থ্রু দিয়ে আমি প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটিগুলোকে আমি কিন্তু ট্র্যাক করতে পারি। আমার ডেটাবেসের মধ্যে কোন ইউজার কি ধরনের অপারেশন পারফর্ম করছে তার যে অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। সেই ট্র্যাক মানে করতে গেলে আমাকে যে সিস্টেমটা আমাকে ইউজ করতে হয় দ্যাট ইজ আ অডিট লগ। আমার ধরুন তোমার ধরুন 50টা ইউজার আছে, তো কোন ইউজার কি অপারেশন পারফর্ম করছে বা কোন ইউজারের কি রকম পারমিশন আছে, সেই পারমিশন ওয়াইজ তারা কাজ করছে কিনা, বা তারা এক্সট্রা কোনো কাজ করছে কিনা, বা কার কি অ্যাক্টিভিটি, সবটা কিন্তু আমরা এই প্রসেসটা থ্রুতে আমরা জানতে পারি, দ্যাট ইজ আ অডিট লগ। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এইভাবে তোমার মানে কমন কিছু ডেটা সিকিউরিটি মেজার্স আমরা নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের সিকিউরিটি ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আমরা ডিফারেন্ট লেভেলে কিন্তু বা লেয়ারে কিন্তু ডেটাবেসটাকে সিকিউরিটিটাকে আমরা ইম্পোজ করতে পারি। এবার চলে আসবো অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, দ্যাট ইজ আ অথরাইজেশন। এবার যে কনসেপ্টটা আসবো দ্যাট ইজ আ অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অথরাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, অথরাইজেশন। তো খুব মানে সহজভাবে যেটা বলা যায় অথরাইজেশন বলতে, সেটা হচ্ছে যে যে অথরাইজেশন অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে হেল্প করে যে আমার ডেটাবেসটাকে কে ইউজ করবে বা কে অ্যাক্সেস করবে, আর সে কি অ্যাকশন পারফর্ম করবে। ওকে, মানে হু ক্যান অ্যাক্সেস দ্য ডেটাবেস,
তাকে স্পেসিফাই করে অথরাইজেশন, হু ক্যান অ্যাক্সেস দ্য ডেটাবেস। কে অ্যাক্সেস করবে? তুমি না, আমি না, আরো 5টা ইউজার। কার অথরাইজেশন আছে? যার অথরাইজেশন থাকবে তোমার সেই অ্যাক্সেস করবে। শুধু এটা নয়, তার সঙ্গে সঙ্গে তোমার এটাও দেখা হয় যে হোয়াট অ্যাকশন দে ক্যান পারফর্ম, হোয়াট অ্যাকশন দে ক্যান পারফর্ম, তারা কি অ্যাকশন পারফর্ম করবে, দে ক্যান পারফর্ম। এটাকে অ্যাকচুয়ালি স্পেসিফাই করে অথরাইজেশন বা ডিটারমাইন করে, এটা হচ্ছে অথরাইজেশন, এটাকে অ্যাকচুয়ালি ডিটারমাইন করছে। এবার এই অথরাইজেশনের মধ্যে আমার ডিফারেন্ট কনসেপ্ট আছে, যেমন ধরো অ্যাক্সেস কন্ট্রোল। আমি বলছি হু ক্যান অ্যাক্সেস দ্য ডেটাবেস, তাহলে আমাকে তো সবাইকে তো আমি তো অ্যাক্সেস দিলাম, কিছু পার্টিকুলার কিছু ইউজারকে, এবার তাকে তো আমি তোমার সব রকম তো অ্যাক্সেস দেবো না, তাকে আমি তোমার অ্যাক্সেসটা আমি কিরকম দেবো না, আমি তাকে বললাম যে তুমি শুধুমাত্র ইনসার্ট করতে পারবে ডেটাবেসের মধ্যে কোন ডেটাকে, কাউকে বললাম তুমি হয়তো আপডেট করতে পারবে, কাউকে বললাম তুমি হয়তো ধরে নাও হয়তো কিছু অল্টার করতে পারবে। তো তার জন্য কিন্তু আমরা প্রথম অথরাইজেশনের প্রথম যে মডেলটা আমরা পড়বো, দ্যাট ইজ আ অ্যাক্সেস কন্ট্রোল মডেল, যে আমরা কিভাবে অ্যাক্সেসটাকে কন্ট্রোল করতে পারি ডিফারেন্ট ইউজারকে। ওকে, অ্যাক্সেস কন্ট্রোল মডেল, আমরা কিভাবে অ্যাক্সেসটাকে আমরা প্রোভাইড করব ইউজারকে। তো এই অ্যাক্সেস কন্ট্রোল মডেলটা অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্ট অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আছে এসকিউএল বা ওরাকেলে কিন্তু আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি। আর এই অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য এসকিউএল তোমার দুটো কমান্ড আছে, যে দুটো কমান্ড দিয়ে আমরা পার্টিকুলার কোনো ইউজারকে আমরা কোনো অ্যাক্সেস পারমিশন দিতে পারি। যেমন একটা কমান্ডের নাম হচ্ছে গ্র্যান্ট, গ্র্যান্ট দিয়ে আমরা কোনো অ্যাক্সেস পারমিশন দিতে পারি কোনো ইউজারকে। আর একটা কোনো ইউজারকে ধরুন তাকে আমি অ্যাক্সেস পারমিশন দিলাম, তার কাজটা হয়ে গেল, আমি তার কাছ থেকে ওই অ্যাক্সেসটা ধরুন আমি আবার নিয়ে নেব, তাকে বলা হয় রিভোক। তাহলে গ্র্যান্ট অ্যান্ড রিভোক দিয়ে কিন্তু আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি এসকিউএল বা ওরাকেলে। তাহলে আমার ডেটাবেসটার যে ওনার, সে কিন্তু ডিসাইড করবে, বা যে তোমার ডেটাবেস যে অ্যাডমিনিস্ট্রেটর, সে কিন্তু ডিসাইড করবে যে ডেটাবেসটাকে তোমার কে অ্যাক্সেস করবে, কাকে কি ধরনের অ্যাক্সেস পারমিশন দেওয়া হবে, কাকে কখন অ্যাক্সেস পারমিশন তার কাছ থেকে রিভোক করে নেওয়া হবে বা উঠিয়ে নেওয়া হবে। তো এই অ্যাক্সেস গ্র্যান্ট বা রিভোক কিন্তু আমরা এইভাবে তোমার অ্যাপ্লাই করতে পারি। আমি একটা সিম্পল একটা কোড, মানে তোমার একটা কোয়ারি দেখাচ্ছি এসকিউএল, যদি আমরা এখন এসকিউএল পড়িনি, এইভাবে কিন্তু তোমার গ্র্যান্ট করা যায় কোনো অ্যাক্সেস পারমিশনকে বা অ্যাক্সেস দেওয়া যায়। তো তার জন্য আমার এসকিউএলে যদি একটা কোড লিখতে হয়, আমি এসকিউএলে কোডটা একটু খুব সংক্ষেপে লেখার চেষ্টা করছি, যাতে করে আমরা বুঝতে পারবো যে কি করে আমরা কোনো কোনো ইউজারকে আমরা অ্যাক্সেস পারমিশন সেট করতে পারি। ধরুন আমি তোমার তখন লিখছি গ্র্যান্ট, আমি কিন্তু কমেন্টে লিখছি, আমি গ্র্যান্ট সিলেক্ট কমা ইনসার্ট, আমি দুটো পারমিশন দিলাম কোনো ইউজারকে, একটা হচ্ছে সিলেক্ট পারমিশন, একটা হচ্ছে ইনসার্ট পারমিশন। সিলেক্ট মানে সে কিন্তু ডেটাবেস থেকে তোমার ভ্যালুগুলোকে সে সিলেক্ট করতে পারবে বা ভিউ করতে পারবে, প্রতিটা কলামকে, প্রতিটা রোকে। আর ইনসার্ট মানে হচ্ছে যে সে ডেটাবেসের মধ্যে কোনো পার্টিকুলার কোনো রেকর্ডকে সে ইনসার্ট করতে পারবে। ওকে, কোন টেবিলের উপরে তুমি তাকে পারমিশন দিচ্ছি না, অন এমপ্লয় টেবিল বা এমপ্লয় ডেটাবেস। আমার টেবিলটার নাম হচ্ছে এমপ্লয় বা ডেটাবেসটার নাম হচ্ছে এমপ্লয়, আমি এমপ্লয় টেবিলের উপরে আমি সিলেক্ট আর ইনসার্ট পারমিশন গ্র্যান্ট করছি। ওকে, গ্র্যান্ট করছি, কাকে দিচ্ছি না, টু ইউজার ওয়ান। না ইউজার ওয়ান ধরনের হয়তো আমি ইউজার ওয়ানকে আমি পারমিশনটা দিচ্ছি। তাহলে ইউজার ওয়ানকে আমি গ্র্যান্ট করলাম দুটো পারমিশন, একটা হচ্ছে সিলেক্ট পারমিশন, একটা হচ্ছে ইনসার্ট পারমিশন। কোন টেবিলটার উপরে না, এমপ্লয় টেবিলের উপরে। তো এইভাবে কিন্তু আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি। আবার আমি ধরো হয়তো কারো কাছ থেকে হয়তো কোনো অ্যাক্সেস পারমিশন ধরো উঠিয়ে নেব, আমি ধরো ওই ইউজারের থেকেই হয়তো আমি তাকে ইনসার্টটা করতে দিলাম 5 মিনিট, তার যখন ইনসার্ট যখন হয়ে গেল, আমি ইনসার্ট পারমিশনটা তার কাছে আবার উঠিয়ে নিচ্ছি। দেখো কি হবে, আমি তখন লিখছি রিভোক ইনসার্ট অন এমপ্লয়। আমি যখনই তার কাছ থেকে রিভোক করে নিলাম ওই ইনসার্ট পারমিশনটা, তখন সে কিন্তু আর ডেটাবেসের মধ্যে কিন্তু সে ইনসার্ট করতে পারবে না। ওকে, অন এমপ্লয় ফ্রম ইউজার ওয়ান, ফ্রম ইউজার ওয়ান। আমি এখন ইউজার ওয়ান থেকে কিন্তু ওই পারমিশনটাকে আমি এবার রিভোক করে নিলাম, উঠিয়ে নিলাম। তো এটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল মডেল। মানে আমরা কিন্তু এরকম ভাবে আমরা অ্যাক্সেস গুলোকে কন্ট্রোল করতে পারি। সমস্ত ইউজারে কিন্তু সব রকম পারমিশন থাকে না, কেউ সিলেক্ট করতে পারে, কেউ ইনসার্ট করতে পারে, কেউ আবার সিলেক্ট ইনসার্ট করতে পারে, কেউ হয়তো আপডেট করতে পারে, ওকে, কেউ ধরুন হয়তো অল্টার করতে পারে। তো বিভিন্নভাবে কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল আমরা করতে পারি।
সেকেন্ড যে মডেলটা আমরা এখানে ব্যবহার সেকেন্ড যে মডেলটা তোমার এখানে আমরা ইউজ করব সেটা হচ্ছে যে আমি রোল ফিক্স করতে পারি, পার্টিকুলার ইউজারে আমি রোল অ্যাসাইন করতে পারি যে কার কি রোল, দ্যাট ইজ আ রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। ওকে, সেকেন্ডটা হচ্ছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। আমার ডেটাবেসের মধ্যে তোমার ডিফারেন্ট রোল আছে। কিরকম রোল আছে আমি একটু বলি। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, দ্যাট ইজ আরবিএসি। আরবিএসি রোল বলতে বোঝায় যে আমার ইউজারের ধরুন, তোমার ইউজার তো তোমার ডিফারেন্ট টাইপের হয় ডেটাবেসের ইউজার, তো ইউজারের তোমার ডিফারেন্ট রোল থাকে। কোনো ইউজার ধরুন আমার তো সে অ্যাডমিন হতে পারে, তার একটা রোল হচ্ছে অ্যাডমিন। কোনো ইউজার ধরুন তোমার সে তোমার ধরুন ম্যানেজার হতে পারে, তাই না? আবার কোনো ইউজার ধরুন সে হয়তো এমপ্লয়ি হতে পারে কোনো কোম্পানির, তাই না? তো দিস আর দ্য ডিফারেন্ট রোল। তাহলে আমরা পারমিশন গুলোকে আমরা অ্যাসাইন করতে পারি বেসড অন দ্য রোল। আমি একটা কোম্পানির এমপ্লয়িকে তোমার যে পারমিশন দেব, নিশ্চয়ই আমার কোম্পানির যে ম্যানেজার তাকে নিশ্চয়ই আমি আরো অনেক কিছু পারমিশন দেবো, তাই না? আবার তোমার অ্যাডমিনিস্ট্রেটর, তাকে হয়তো আমি আরো বেশি পারমিশন দেবো। তাকে একে বলা হয় রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। আমি যেমন রোল দেখবো সেই রোল ওয়াইজ কিন্তু আমি তাকে অ্যাক্সেস কন্ট্রোল দেবো বা অ্যাক্সেস পারমিশন দেবো। অবশ্যই এমপ্লয়ি তোমার অ্যাক্সেস পারমিশন খুব লিমিটেড থাকবে, তার থেকে তোমার ম্যানেজারের অ্যাক্সেস পারমিশন আরো বেশি থাকবে, আবার অ্যাডমিনে তোমার অ্যাক্সেস পারমিশন আরো বেশি থাকবে। তো রোল কিন্তু তোমার ক্রিয়েট করা যায় এসকিউএল দিয়ে। আমরা ক্রিয়েট রোল দিয়ে আমি রোল ক্রিয়েট করতে পারি, তাকে আমি কিছু পারমিশন তাকে আমি অ্যাসাইন করতে পারি। ধরুন আমি একটা রোল ক্রিয়েট করলাম এসকিউএল এ, যদি আমরা এখন এসকিউএল পড়িনি, এসকিউএলটা পড়লে এগুলো আমাদের আরো বুঝতে সুবিধা হতো। আমি ধর একটা রোল ক্রিয়েট করছি, তো কোনো রোল ক্রিয়েট করতে গেলে আমাকে ক্রিয়েট কমেন্ট ব্যবহার করতে হয়। যেমন করে কোনো টেবিল ক্রিয়েট করতে গেলে আমাকে ক্রিয়েট টেবিল নেম ব্যবহার করতে হয়, এবং কোনো রোল ক্রিয়েট করতে গেলে আমাকে কিন্তু ক্রিয়েট কমেন্ট আমাকে ব্যবহার করতে হয়। আমি ক্রিয়েট দিয়ে তোমার লিখছি ক্রিয়েট রোল, রোলটা তোমার নাম দিলাম ম্যানেজার, রোলটার নাম দিলাম ম্যানেজার। আমি সেই ম্যানেজারকে রোলটা ক্রিয়েট করার পর আমি তাকে এখন গ্র্যান্ট করছি, গ্র্যান্ট সিলেক্ট, মানে ম্যানেজার তোমার সিলেক্ট করতে পারবে, সিলেকশন অপারেশন করতে পারবে, ম্যানেজার তোমার আপডেট করতে পারবে ডেটাবেসের উপরে। আপডেট অন কার উপরে আপডেট করবে সে বা সিলেক্ট করবে না, অন তাকে টেবিল দিলাম, টেবিলটার নাম হচ্ছে সেলস টেবিল, সেলস টেবিলের উপরে সে কিন্তু সিলেকশন করতে পারবে বা আপডেট করতে পারবে। আমি সেই দুটো পারমিশন কাকে আমি গ্র্যান্ট করছি না, টু ম্যানেজার, টু ম্যানেজার। আমি একটু আগে ম্যানেজারের একটা রোল ক্রিয়েট করলাম, তারপরে সেই ম্যানেজারকে আমি সিলেক্ট আর আপডেট পারমিশন দিলাম। কোন টেবিলের উপরে না, সেলস টেবিলের উপরে, যাতে করে ম্যানেজার এই সেলস টেবিলের উপরে সে কিন্তু সিলেকশন বা আপডেশন অপারেশনটাকে করতে পারে। একে বলা হয় রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অথরাইজেশন। ওকে, এবার তাহলে দু রকম টাইপের আমরা অ্যাক্সেস কন্ট্রোল মানে দেখলাম। একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে আমরা গ্র্যান্ট বা রিভোক দিয়ে আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারছি, আবার রোল বেসড আমরা কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল করতে পারছি। ওকে, এটা কিন্তু আমাদের প্রথম যে টাইপটা ছিল অ্যাক্সেস কন্ট্রোল মডেল, সেই অ্যাক্সেস কন্ট্রোল মডেলের মধ্যে কিন্তু আমরা দু রকমের মডেল আমরা দেখলাম, যেটাকে আমরা গ্র্যান্ট আর রিভোক দিয়ে যে অ্যাক্সেস কন্ট্রোল মডেলটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম, তো সেটাকে বলা হয় ড্যাক বলা হয়। ড্যাক মানে হচ্ছে ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল ডিসক্রিশনারি, ডিকশনারি নয় কিন্তু, ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল মানে যে ওনার, ডেটাবেসটার যে ওনার, সে কিন্তু অ্যাকচুয়ালি ডিসাইড করে যে কে অ্যাক্সেস করবে, কিভাবে অ্যাক্সেস করবে, তার জন্য এটা বলা হয় ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল। তো সেখানে কিন্তু আমরা গ্র্যান্ট আর রিভোক দিয়ে আমরা অ্যাক্সেসটাকে কন্ট্রোল করতে পেরেছি। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। এটা কিন্তু আমাদের অ্যাক্সেস কন্ট্রোল মডেলের মধ্যে আমি এটাকে তোমার রোমান 1 করে দিলাম, আর আমি এটাকে ডি না করে আমি এটাকে 2 করে দিলাম, রোমান 2 করে দিলাম। এটা কিন্তু আমাদের অ্যাক্সেস কন্ট্রোল মডেলের মধ্যেই পড়ছে, দু রকমের অ্যাক্সেস কন্ট্রোল মডেল। ওকে, এবার সেকেন্ড যে আমরা মডেলে আসবো, এটা আমরা তো এটা পড়ছিলাম এতক্ষণ ধরে, এবার সেকেন্ড যে মডেলটাতে আমরা আসবো, সেকেন্ড মডেলটার নাম হচ্ছে যে প্রিভিলেজেস অ্যান্ড পারমিশন, অ্যান্ড পারমিশন ইন এসকিউএল।
তাকে আমি কিছু পারমিশন দেব ইউজারকে, বা কিছু প্রিভিলেজ দেব, তাকে আমি কিছু সুবিধা দেব। মানে আমি ধরে নাও কোনো একটা পার্টিকুলার ইউজারকে, তাকে হয়তো কোনো অ্যাডমিনের কোনো টাস্ক বা তাকে আমি হয়তো দিলাম পারফর্ম করতে, যে তুমি এবার থেকে টেবিল ক্রিয়েট করতে পারবে, বা তুমি ডেটাবেসটাকে তুমি হয়তো ড্রপ করতে পারবে। তো ড্রপ ডেটাবেস মানে হচ্ছে তোমার ডেটাবেসটাকে কিন্তু ডিলিট করে দেওয়া। তো এটাকে বলা হয় সিস্টেম প্রিভিলেজেস। তাকে আমি কিন্তু সিস্টেম কিছু সুবিধা দিলাম। এছাড়া আমি যদি তোমাকে তাকে যদি চাই যে ডেটাবেসে কোনো অবজেক্টের উপরে সে কন্ট্রোল করতে পারবে অ্যাক্সেসটাকে, তখন তাকে হয়তো আমি আদার্স কিছু প্রিভিলেজেস দিচ্ছি, যেমন ধরো সিলেক্ট করতে দিচ্ছি, ইনসার্ট করতে দিচ্ছি, ডিলিট করতে দিচ্ছি, এটা কোনো পার্টিকুলার টেবিলের উপরে, তাকে বলা হয় অবজেক্ট প্রিভিলেজেস। তাহলে প্রিভিলেজেস এন্ড পারমিশন তোমার দু রকম টাইপের হতে পারে, একটা হচ্ছে সিস্টেম প্রিভিলেজেস, আর একটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রিভিলেজেস। ওকে, এবার এই প্রিভিলেজেস এন্ড পারমিশন ইন এসকিউএল, এটা কিন্তু আমরা সেট করতে পারি এসকিউএল দিয়ে, আমরা প্রিভিলেজেস বা পারমিশন আমরা সেট করতে পারি। যাই হোক, আমি এখানে গ্র্যান্ট এন্ড রিভোকের কথাটাও বলছিলাম, আমি এটাকে কোনো কোড দিয়ে বা কমেন্ট দিয়ে আমি আর দেখাচ্ছি না। এবার তোমার চলে আসবো ইউজার অথেন্টিকেশন, থার্ড যেটা আমাদের অথরাইজেশন, তোমাদের থার্ড যে লেভেলটা সেটা হচ্ছে ইউজার অথেন্টিকেশন। এটা আমাদের লাস্ট লেভেল, ইউজার অথেন্টিকেশন। ইউজার অথেন্টিকেশন আমরা মেনলি আমরা যখন জিমেলে আমরা যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন জিমেল আমাকে একটা ক্রেডেনশিয়াল দেয়, তাই না? আমাকে একটা ইউজার নেম দেয়, একটা পাসওয়ার্ড আমাকে সেট করতে হয়, সেটা আমার কাছে ক্রেডেনশিয়াল। তো ইউজার অথেন্টিকেশনের মধ্যে প্রথম যে অথেন্টিকেশন মেকানিজমটা, যেটাকে বলা হয় ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অথেন্টিকেশন। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অথেন্টিকেশন, এর থ্রু দিয়ে কিন্তু আমরা অথেন্টিকেট আমরা হতে পারি। আর এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের জিমেলে আমরা হয়তো লগ ইন করি, বা আদার্স ডিফারেন্ট আমাদের সিস্টেমে কিন্তু আমরা লগ ইন করতে পারি। ওকে, তার ইউজার নেম বা পাসওয়ার্ড সেপারেট থাকবে। নাম্বার 2 হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, MFA। আমরা এখানে আরো এক্সট্রা কিছু তোমার সিকিউরিটি আমরা অ্যাড করছি। অনেক সময় অনেকদিন তোমার ধরো জিমেলের অ্যাকাউন্টটা হয়তো আমরা খুলিনি, আমি হয়তো জিমেলের অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি, আমাদের বলে একটা ওটিপি জেনারেট হয় আমার এক্সিস্টিং নাম্বারে, যে নাম্বারটা দিয়ে আমার রেজিস্টার করা আছে। তাহলে আমার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্যে কিন্তু সেখানে আমার এক্সট্রা কিছু তোমার সিকিউরিটি থাকছে, যেমন ওটিপি থাকছে, যেমন হয়তো আমাকে বলছে বায়োমেট্রিক দিয়ে তুমি তোমার ফোনটাকে অন করো, বা পাসওয়ার্ড দিয়ে তোমার ফোনটাকে তুমি লকটাকে তুমি আনলক করো। দ্যাট ইজ আ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ইউজারের অথেন্টিকেশন করতে পারি। একটা হচ্ছে আইদার ইউজার নেম পাসওয়ার্ড, কিংবা হয়তো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, তার মধ্যে আমার ওটিপি জেনারেশন হতে পারে, বা বায়োমেট্রিক দিয়েও কিন্তু আমরা অনেক সময় মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনকে আমরা ইম্পোজ করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এটাকে আমরা এক কথায় বলছি অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো দুটো কনসেপ্ট ছিল আমাদের, সিকিউরিটি আর হচ্ছে অথরাইজেশন, দুটো কনসেপ্ট কিন্তু আমরা এখানে দেখলাম। এবার আমাদের এই যে সিকিউরিটি তোমার যে কথাটা বলছি, এই সিকিউরিটির মধ্যে কিন্তু আমার মানে তিনটে আমার মেন প্রপার্টি আছে। যে কোনো সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি বলো, আমার সাইবার সিকিউরিটি বলো, বা ডেটাবেস সিকিউরিটি বলো, তার কিন্তু তোমার তিনটে মেন প্রপার্টিজ আছে। সেই তিনটে প্রপার্টিজকে আমরা একটু দেখার চেষ্টা করবো। তো তিনটে প্রপার্টিজের নাম জানো কেউ? যে কমন কিছু সিস্টেম মানে সিকিউরিটি প্রপার্টিজ, যাকে অনেক সময় খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা টার্ম দিয়ে ডিনোট করা হয়, তাকে বলা হয় CIA। CIA মানে হচ্ছে সি ফর কনফিডেন্সিয়ালিটি, সি ফর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আই ফর হচ্ছে ইন্ট্রিগিটি, আর এ ফর হচ্ছে অ্যাভেলেবিলিটি। এটা কিন্তু তোমার সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে কিন্তু এটা কমন টার্ম, CIA ট্রায়াড বলা হয় এটাকে। ওকে, অ্যাভেলেবিলিটি, এই তিনটে টার্মকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এই CIA ট্রায়াড মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সিকিউরিটির কিছু প্রপার্টিজ। ওকে, এটাকে CIA ট্রায়াড বলা হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সিকিউরিটির কিছু প্রপার্টিজ। এই প্রপার্টিগুলো কিন্তু তোমার থাকতে হবে কোনো সিকিউর সিস্টেমের ক্ষেত্রে। এই প্রপার্টিজগুলো কিন্তু অবশ্যই তাকে মেনে চলতে হবে। তো প্রথম হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। তোমরা কনফিডেন্সিয়ালিটি বলতে তোমরা কি বোঝো? বলো তোমরা কি বোঝো? হোয়াট ইজ কনফিডেন্সিয়ালিটি? ডেটাবেসের টার্মে বলতে হবে না, নর্মাল টার্মে। কনফিডেন্সিয়ালিটি বলতে তোমরা কি বোঝো?
যাকে আরেকটা ভালো ভাষায় বলা হয় সিক্রেসি। কনফিডেন্সিয়ালিটি মানেই হচ্ছে সিক্রেসি। কনফিডেন্সিয়ালিটি সবসময় এনসিওর করে যে যে অথরাইজড ইউজার, শুধুমাত্র অথরাইজড যারা ইউজার তারাই কোনো সেন্সিটিভ ডেটাকে অ্যাক্সেস করতে পারবে। আর যদি কোনো আনঅথরাইজ যদি কোনো অ্যাক্সেস হওয়ার চেষ্টা হয় তো তাকে প্রিভেন্ট করবে। এটা এনসিওর করছে কনফিডেন্সিয়ালিটি। এবার তোমাকে যদি সিক্রেসি যদি তোমাকে এনসিওর করতে হয় তো তার জন্য আমার এখানে অথেন্টিকেশন আছে, তার জন্য অ্যাক্সেস কন্ট্রোল আছে। তাহলে অ্যাক্সেস কন্ট্রোল মানে হচ্ছে অথরাইজেশন, আর অথেন্টিকেশন মানে হচ্ছে তোমার ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, তোমার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে বা বায়োমেট্রিক ভেরিফিকেশন থাকতে পারে। এটা হচ্ছে আমরা কিভাবে এনসিওর করতে পারি সিক্রেসিটাকে বা কনফিডেন্সিয়ালিটাকে, আমরা এইভাবে আমরা এনসিওর করতে পারি, বা আমি এনক্রিপশন করে এনসিওর করতে পারি, আমি সেখানে কিছু সিকিউরিটি মেজার্স নিতে পারি। আর এই সিক্রেসির ক্ষেত্রে আমার যে ধরনের থ্রেট গুলো আসতে পারে, যে ধরনের অ্যাটাক গুলো আসতে পারে, সেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন অ্যাটাক আসতে পারে, কোনো আনঅথরাইজ কোনো অ্যাক্সেস হতে পারে, বা ফিশিং অ্যাটাক হতে পারে। এগুলো সব কিন্তু তোমার নেটওয়ার্ক অ্যাটাক বা সাইবার সিকিউরিটি ডিফারেন্ট ডিফারেন্ট সাইবার অ্যাটাক বলা হয় এগুলোকে। ফিশিং অ্যাটাক, ডস অ্যাটাক, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, আনঅথরাইজ অ্যাক্সেস, সব কিন্তু এক ধরনের মানে ডিফারেন্ট টাইপের অ্যাটাক। তো সিক্রেসি যদি তোমার ব্রেকডাউন হয় তাহলে কিন্তু এই ধরনের অ্যাটাক কিন্তু হতে পারে। এগুলোকে বলা হয় থ্রেট টু দ্য সিক্রেসি। এবার চলে আসবো ইন্ট্রিগিটি। এই টার্মটা খুব আমাদের মানে খুব খুব যায় ডেটাবেসের সাথে, খুব এই টার্মটা খুব অ্যাসোসিয়েটেড। ইন্ট্রিগিটি, আমার ডেটাবেসের মধ্যে ডেটাগুলো সবসময় অ্যাকুরেট থাকবে, কনসিস্টেন্ট থাকবে, আর আনঅল্টার্ড থাকবে, মানে কেউ চেঞ্জ করতে পারবে না একমাত্র অথরাইজড কোনো ইউজার ছাড়া। তো এটাকে এনসিওর করছে আমার ইন্ট্রিগিটি। তাহলে ডেটাবেসের মধ্যে তোমার ডেটাগুলো আমার রিমেন্স অ্যাকুরেট, রিমেন্স কনসিস্টেন্ট অ্যান্ড আনঅল্টার্ড। যার পারমিশন নেই সে যেন কোনোভাবে ডেটাবেসের মধ্যে ডেটাগুলোকে যেন সে অল্টার করতে না পারে, কিন্তু যার পারমিশন, যে অথরাইজ ইউজার, সে অল্টার করতেই পারে, তার তো পারমিশন আছে। আর এই ইন্টিগ্রিটিটাকে আমরা এনসিওর করার জন্য আমাদের ডিফারেন্ট কনস্ট্রেন্ট আছে, ডেটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। তার নামগুলো কি একটু শুনি তোমাদের কাছ থেকে। ডেটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, যেটা আমরা আগের দিনই পড়ছিলাম, ডেটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টের কি কি নাম আছে একটু শুনি, বলো। ডেটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আমি আগের দিনই পড়ছিলাম, কি কি কনস্ট্রেন্ট আছে এটাকে এনসিওর করার জন্য। স্যার এন্টিটি ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, ডোমেন ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ইউনিক কি কনস্ট্রেন্ট বলেছিলাম, নট নাল কনস্ট্রেন্ট, তাই না? বা ঘুরিয়ে বলতে গেলে প্রাইমারি কি কনস্ট্রেন্ট, ফরেন কি কনস্ট্রেন্ট, ইউনিক কনস্ট্রেন্ট, চেক কনস্ট্রেন্ট। তো এইগুলো বেসিক্যালি মেথড বা ডেটা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আমাদের এসকিউএল এ বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু এনসিওর করতে পারি ইন্টিগ্রিটি কনসেপ্টটাকে। ওকে, তো এটা হচ্ছে ইন্টিগ্রিটির কনসেপ্ট। আমরা কিন্তু সিআই ট্রায়াড পড়ছি অ্যাকচুয়ালি। কনফিডেন্সিয়ালিটি পড়লাম, দেন পড়লাম ইন্টিগ্রিটি। আর আমার যদি প্রপার যদি তোমার ধরো ইন্টিগ্রিটি যদি তোমার না অ্যাচিভ করা যায়, মানে আমার যে থ্রেট গুলো আসতে পারে ইন্টিগ্রিটির ক্ষেত্রে যদি তোমার প্রপারলি না থাকে, সেটা হচ্ছে যে ডেটা করাপশন হতে পারে, আমার অ্যাক্সিডেন্টাল কোনো ডিলিশন হয়ে যাবার চান্সেস থাকতে পারে, বা আনঅথরাইজ কোনো মডিফিকেশন হয়ে যাবার চান্সেস থাকতে পারে। দ্যাট ইজ আ থ্রেট টু দ্য ইন্টিগ্রিটি। ওকে, এবার চলে আসবো অ্যাভেলেবিলিটি। যে আমার কাছে একটা ডেটাবেস আছে, তো সেই ডেটাবেসের ধরুন হয়তো আমি বললাম যে তার হয়তো তোমার 10টা অথরাইজড ইউজার আছে। একটা ডেটাবেস রয়েছে, তার ধরুন তোমার 10টা অথরাইজড ইউজার আছে, যারা কিনা ডেটাবেসটাকে তারা সবসময় তারা অ্যাক্সেস করতে পারে। আমার এখানে 10 নাম্বার অফ অথরাইজড ইউজার আছে, 10 নাম্বার অফ অথরাইজড ইউজার আছে। এই অথরাইজড ইউজার যারা, তারা যেন সবসময় আনইন্টারাপ্টেড অ্যাক্সেস পেতে পারে ডেটাবেস থেকে যখন তাদের দরকার লাগবে।
হয়তো ইউজার 1 এসে হয়তো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম এসে তোমার ধরো ডেটাকে হয়তো অ্যাক্সেস করতে চাইছে ডেটাবেস থেকে, সে যেন অ্যাভেলেবেল পায় ডেটাটাকে। আবার ধরো সেই আর কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে হয়তো ইউজার 2 হয়তো আসলো ডেটাবেসের মধ্যে, সে হয়তো এটা কোনো পার্টিকুলার ডেটা হয়তো অ্যাক্সেস করতে চাইছে। তাহলে অ্যাভেলেবিলিটি অ্যাকচুয়ালি এনসিওর করে যে অথরাইজড ইউজার যারা আছে তারা যেন আনইন্টারাপ্টেড অ্যাক্সেস পায় ডেটাবেস থেকে তাদের যখন দরকার, তাকে আমরা বলছি অ্যাভেলেবিলিটি। তাহলে আমাকে মানে কিছু মেথড আছে যে মেথডগুলো আমাকে এনসিওর করে যে ডেটাগুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে। ধরে নাও কোনো যদি আমার ডেটাবেসটা যদি আমি যদি কোনো ব্যাকআপ বা রিকভারি যদি কোনো প্ল্যান না থাকতো, আমার ধরো সিস্টেমটা হয়তো ক্র্যাশ করে গেছে, তাহলে সেই সময় যে ইউজারগুলো হয়তো কোনো ডেটা তার দরকার, সে যখন তোমার অ্যাক্সেস করতে আসবে সে কি পাবে ডেটাগুলোকে? পাবে না। অতএব আমাকে সবসময় ডেটাবেস ব্যাকআপ বা রিকভারি কিছু প্ল্যান কিন্তু আমাকে নিয়ে রাখতে হবে, আমাকে রেগুলার ব্যাকআপ নিতে হবে, যাতে করে আমরা মানে যদি কোনো ডেটা আমাদের লস্টও হয়ে যায় তাকে যাতে আমরা রিস্টোর করতে পারি। আমাকে রেপ্লিকেশন করতে হবে, আমাকে ডিফারেন্ট রেপ্লিকা তৈরি করতে হবে। আমার ডেটাবেসটা একটা আছে, আমি তার 5টা রেপ্লিকা তৈরি করে রাখলাম, যাতে করে আমার যদি তোমার ডেটাবেস যদি কোনো কারণে যদি তোমার করাপ্ট হয়ে যায়, আমাকে সেই রেপ্লিকাগুলো থেকে যেন আমার কাজ করতে পারি, এটা বলা হয় রেপ্লিকেশন অফ দ্য ডেটাবেস। মানে আমাকে মাল্টিপল রিডান্ডেন্ট কপি কিন্তু আমাকে তুলে রাখতে হবে। তো এইভাবে আমরা আলটিমেট আমরা অ্যাভেলেবিলিটিটাকে আমরা এনসিওর করতে পারি। তাহলে আমাদের যে কোনো সিকিউরিটি সিস্টেমে কিন্তু এই 3টে কমন ট্রায়াডের উপরে কাজ করে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর হচ্ছে অ্যাভেলেবিলিটি। এই 3টের উপরে কিন্তু কাজ করে। সেম ভাবে কিন্তু আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে তাই এই 3টে সিআই ট্রায়াডটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। আর যদি আমরা বলি যে থ্রেট অফ দ্য অ্যাভেলেবিলিটি, তাহলে কি হতে পারে না, আমার কোনো হার্ডওয়্যার ফেলিওর হলে তোমার অ্যাভেলেবিলিটি তোমার মানে ব্রেকডাউন হতে পারে, বা ধরো হয়তো আমার কোনো ডিজাস্টার হয়ে গেছে, হয়তো ফ্ল্যাট হয়ে গেছে, তখন তোমার অ্যাভেলেবিলিটি তোমার না থাকতে পারে ডেটাগুলো। দ্যাট ইজ আ থ্রেট টু দ্য অ্যাভেলেবিলিটি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সিআইএ ট্রায়াডের কথা আমরা বললাম। অ্যাকচুয়ালি লাস্টে যেটা সিক্রেসি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি যে কনসেপ্টটা সেটা আমরা এখানে দেখলাম। তার মানে সিক্রেসি আমাকে এনসিওর করছে যে শুধুমাত্র অথরাইজ ইউজার তারা অ্যাক্সেস করতে পারে কোনো ডেটাকে। ইন্টিগ্রিটি আমাকে মানে মেনটেন করতে হেল্প করছে যে আমার ডেটাবেসের মধ্যে তোমার ডেটার অ্যাকুরেসি বা তার রিলায়েবিলিটি। আর অ্যাভেলেবিলিটি আমাকে গ্যারান্টি দিচ্ছে যাতে করে ডেটাবেসের মধ্যে সমস্ত ডেটাগুলো যাতে আনইন্টারাপ্টেড অ্যাক্সেস থাকে আমার অথরাইজ ইউজারগুলোর মধ্যে। ওকে, এটাকে আমরা এক কথায় সিআইএ ট্রায়াড বলছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু 3টে টার্ম সিআইএ ট্রায়াড আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে। আর এর সাথে আমি ইন অ্যাডিশন টু দ্যাট আমি এখানে আরেকটা মানে কথা আমি এখানে বলে রাখবো, সেটা হচ্ছে যে আমরা ডেটাবেসটাকে যদি সিকিউর রাখতে চাই তাহলে আমাদের কি কি বেস্ট প্র্যাকটিসেস থাকতে হবে, কোন কোন বেস্ট প্র্যাকটিসেস আমাদেরকে নিতে হবে যাতে করে আমরা ডেটাবেসটাকে সবসময় সিকিউর রাখতে পারবো। দ্যাট ইজ আ বেস্ট প্র্যাকটিসেস ফর ডেটাবেস সিকিউরিটি। বেস্ট প্র্যাকটিসেস ফর ডেটাবেস সিকিউরিটি। আমরা ডেটাবেসটাকে সবসময় সিকিউর রাখার জন্য যে বেস্ট প্র্যাকটিসেস গুলো আমরা নিতে পারি, তার মধ্যে প্রথম যে বেস্ট প্র্যাকটিসেস সেটা হচ্ছে যে আমরা স্ট্রং কোনো অথেন্টিকেশন মেকানিজম আমরা ইমপ্লিমেন্ট করব। দ্যাট ইজ আ স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম, যাতে করে শুধুমাত্র অথরাইজড ইউজাররাই তারাই একমাত্র অ্যাক্সেস করতে পারে আমার ডেটাবেসটাকে। মানে এখানে স্ট্রিক্ট অথেন্টিকেশন মেকানিজম আমাকে ইম্পোজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাকে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে হবে। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, আমরা একটু কিন্তু রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে কথা বলছিলাম। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে তোমার রেগুলারলি আমাকে আপডেট করতে হবে। দ্যাট ইজ আ রেগুলার আপডেট। রেগুলার আপডেট, আমার যে সফটওয়্যার থাকবে তাকে আপডেট করতে হবে, আমার যে সিকিউরিটি প্যাচেস থাকবে তাকে আপডেট করতে হবে। ওকে, রেগুলার আপডেট দ্য ডিবিএমএস সফটওয়্যার, তাকে আমাকে আপডেট রেগুলার বেসিসে আমাকে কিন্তু আপডেট করতে হবে ডিবিএমএস সফটওয়্যার অ্যান্ড প্যাচেস। আমাকে কন্ডাক্ট করতে হবে রেগুলার অডিট অ্যান্ড মনিটরিং, যাতে করে আমার সিস্টেমে কোনো
অ্যানোমালিজ এসছে কিনা বা কোনো প্রবলেম এসছে কিনা, যাতে করে আমরা সেটাকে আমরা মানে আইডেন্টিফাই করতে পারি। ওকে, দ্যাট ইজ আ কন্ডাক্ট রেগুলার অডিট। আমাকে রেগুলার অডিট কিন্তু আমাকে পারফর্ম করতে হবে, রেগুলার অডিট, রেগুলার অডিট। আর ফ্রিকোয়েন্টলি আমাকে ডেটাবেসের ব্যাকআপ নিতে হবে, যাতে করে ন্যাচারাল ডিজাস্টার বা অন্য কিছু হলে যাতে করে ডেটাগুলো আমার লস হয়ে না যায়। ওকে, পারফর্ম ফ্রিকোয়েন্ট ডেটাবেস ব্যাকআপ, পারফর্ম ফ্রিকোয়েন্ট ডেটাবেস ব্যাকআপ, ডেটাবেস ব্যাকআপ। ওকে, তাহলে এই বেস্ট প্র্যাকটিসেস গুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু ডেটাবেসটাকে আমরা সিকিউর রাখতে পারবো। আর এই বেস্ট প্র্যাকটিসেস গুলো যদি আমরা না নিই, তাহলে কিন্তু ডেটাবেস কিন্তু আমাদের কোনোভাবেই সিকিউর থাকবে না। দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিসেস ফর ডেটাবেস সিকিউরিটি। স্যার 1 নম্বর পয়েন্টটা কি লিখেছেন? 1 নাম্বার পয়েন্টটা, 1 নাম্বার পয়েন্টটা বলছো তো? হ্যাঁ স্যার। স্টোরেজ স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম, স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম। ঠিক আছে, তা আমাদের কিন্তু মানে সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন কিন্তু আমরা শেষ করলাম। সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমরা কমপ্লিট করলাম। সবটা আমরা বুঝতে পেরেছি। সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে থিওরিটিক্যাল কনসেপ্ট, এইভাবেই আমাদের মনে রাখতে হবে। এখান থেকে খুব বেশি কোশ্চেন যে থাকে তাও নয়, কিন্তু এই সিআইএ ট্রায়েড বা হোয়াট ডু মিন বাই সিকিউরিটি অথরাইজেশন ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে, হাউ টু ইম্পোজ দ্যাট, এইসব ভাবে কিন্তু দু একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, যার জন্য এই থিওরিটিক্যাল কনসেপ্টটা আমাকে বলতে হলো। এটা কিন্তু আমাদের ওই চ্যাপ্টারের মধ্যে সিলেবাসের মধ্যে আছে। স্যার এই অ্যাভেলেবিলিটিটা আরেকবার একটু বলে দেবেন? বলে দেবো। অ্যাভেলেবিলিটি অ্যাকচুয়ালি এনসিওর করে যে আমার যে ডেটাবেসটা আছে, ডেটাবেসের মধ্যে তোমার ধরো যত অথরাইজ যত ইউজার রয়েছে, ডেটাবেসটাকে যারা অ্যাক্সেস করে, মানে অথরাইজলি যারা অ্যাক্সেস করে, তারা যেন আনইন্টারাপ্টেড যেন অ্যাক্সেস পায়। মানে তারা যখন অ্যাক্সেস করতে আসবে সেই সঙ্গে সঙ্গে যেন তারা অ্যাক্সেসটা পায়। এটা আনইন্টারাপ্টেড, যেমন ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, তোমাকে কন্টিনিউয়াস তোমাকে পাওয়ার সাপ্লাই দিয়ে যাচ্ছে। সেরকম ডেটাবেসে যেন কন্টিনিউয়াস যেন তোমাকে ডেটাগুলো যেন প্রোভাইড করতে থাকে কোন অথরাইজ কোনো ইউজারকে, তাকে বলছি আমরা অ্যাভেলেবিলিটি। এবার যার যার যখন দরকার লাগবে তাকেই তখন সেটা প্রোভাইড করবে। যদি ইউজার ওয়ানে যদি তোমার এখন দরকার লাগে কোনো ডেটাবেসটাকে অ্যাক্সেস করার, সে যেন গিয়ে যেন পায় এটাকে ডেটাবেস থেকে। এরকম না হয় যে ইউজার ওয়ানকে অ্যাক্সেস করতে যাচ্ছে কোনো একটা পার্টিকুলার ডেটাকে, সেটা ডেটাবেসের মধ্যে নেই, সেটা যেন না হয়। তাহলে কিন্তু সেটা, তাহলে কিন্তু আমাদের অ্যাবিলিটি যে প্রোভাইডটা কিন্তু হোল্ড করছে না। দ্যাট ইজ দ্য অ্যাবিলিটি। তো এই হচ্ছে আমাদের অ্যাবিলিটি কনসেপ্ট। মানে যাই হোক, আমরা তোমার সিকিউরিটি এন্ড অথরাইজেশনটা আমরা দেখলাম। এরপর যেটা আমরা শুরু করব আজকে সেটা হচ্ছে আমরা ডেটাবেস ইউজার্স পড়ে নিয়েছিলাম, তাই তো? যারা ক্লাস করেছে একটু বলো আমাকে। ডেটাবেস ইউজার্স তো আমরা পড়েছিলাম, তাই না? ডেটাবেস ইউজার্স তো আমরা পড়ে নিয়েছিলাম, তাই তো? আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে রিলেশনাল অ্যালজেব্রা ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক রিলেশনাল অ্যালজেব্রা। তো রিলেশনাল অ্যালজেব্রাটা আমরা একটু শুরু করি আজকে। আজকে হয়তো আমি শেষ করতে পারবো না, কিন্তু আমরা কিছু অপারেশন, আমরা রিলেশনাল অ্যালজেব্রা কিছু অপারেশন আমরা আজকে হয়তো দেখতে পারবো বা জানতে পারবো। ঠিক আছে, চলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, এখান থেকে কিন্তু কোয়ারিজ থাকে রিলেশনাল অ্যালজেব্রা থেকে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক রিলেশনাল অ্যালজেব্রা। বেশ, ফার্স্টে আমরা রিলেশনাল অ্যালজেব্রার ফার্স্টে ইন্ট্রোডাকশনটা আমরা দেখব। ইন্ট্রোডাকশনটা আমরা ফার্স্টে দেখার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন।
তো রিলেশনাল অ্যালজেব্রা জানতে গেলে আমাদেরকে একটা ছোট্ট জিনিস জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজটা একটু জানা দরকার। প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় সেটাকে জেনে তারপরে আমরা রিলেশনাল অ্যালজেব্রা কনসেপ্টে আমরা ঢুকতে পারবো। খুব ছোট্ট করে একটু প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় সেটাকে একটু আমরা জেনে নিই। মানে মেনলি দু রকম টাইপের কোয়েরি ল্যাঙ্গুয়েজ হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, আরেকটা হচ্ছে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্যার হ্যালো স্যার, চেষ্টা করলাম ব্ল্যাক বেশ 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 ঠিক আছে, ঠিক আছে। আমি তো সেখানে হেডিংটা দিলাম, এটা প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্যার হ্যাঁ স্যার বলছি আজ ডেটা সিকিউরিটিতে আপনি কি ম্যাগ আর আরব্যাক মানে আরবিএসসি এই দুটো কি বলেছেন? ডিএসসিটা বলেছেন তো শুধু? হ্যাঁ, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলটাও বলেছি। হ্যাঁ স্যার, ওই ম্যাকটা কি বললেন? খেয়াল করলাম না। কি ম্যাপ না ম্যাক বলছো, কি বলছো বুঝলাম না। এমএসসি স্যার, আমাদের সিলেবাসে দেখলাম ওটা। হ্যাঁ স্যার আছে। এমএসসি, হ্যাঁ স্যার, আর আরেকটা আছে আর বিএসসি। হ্যাঁ ওই যে আরবিএসসি তোমার তো বলেছি, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, এই যে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল আচ্ছা আচ্ছা, আরবিএসসি। হ্যাঁ স্যার ওটা বললেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আর ম্যাকটা? আর এটা বলেছি ড্যাক বলেছি, হ্যাঁ হ্যাঁ, ডিসক্রিশনারি ওটা দেওয়া অ্যাক্সেস আছে, আর কন্ট্রোল। এমএসসিটা আছে। এমএসসিটা আছে, বেশ দেখ ওটা আমি বলিনি, বেশ বলে দেবো, ঠিক আছে। আমাকে পরে একটু রিমাইন্ড করাবে, আমি বলে দেবো, ওটা তুমি দেখলেই বুঝতে পারবে, একই জিনিস ওর মধ্যেই আছে। তো আমরা রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে তোমার দুটো কনসেপ্ট ফার্স্টে ক্লারিফাই করার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো দুটোই হচ্ছে টাইপ অফ দ্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেমন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে বোথ আর দ্য টাইপ অফ দ্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কার্ডটাকে সিলেক্ট করতে পারছি, দ্যাট ইজ আ টাইপ অফ দ্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো যেখানে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজে কি হয় না, যেখানে ইউজার স্পেসিফাই করে যে কেমন করে ডেটাগুলোকে সে রিট্রিভ করবে, আর কি অপারেশন পারফর্ম করবে, মানে কি সিকোয়েন্স অফ অপারেশন পারফর্ম করে ডেটাগুলোকে সে রিট্রিভ করবে। কিন্তু নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজে মানে এটা অ্যাকচুয়ালি ইউজারকে অ্যালাউ করে যে কোন টাইপের ডেটা তার দরকার তাকে স্পেসিফাই করতে হবে, কিন্তু কি স্টেপ দিয়ে ডেটাগুলোকে সে পাবে তাকে ডিফাইন করার কোনো দরকার নেই। তাহলে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে টাইপ অফ দ্য কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে ইউজার কি স্পেসিফাই করে না, ইউজার স্পেসিফাই করে যে হাউ টু রিট্রিভ দ্য রিকোয়ার্ড ডেটা, কিন্তু তার জন্য তাকে এক্সপ্লিসিটলি তাকে ডিফাইন করতে হয় যে কোন সিকোয়েন্স অফ অপারেশন পারফর্ম করে সে ওই ডেটাগুলোকে রিট্রিভ করবে, তার রিকোয়ার্ড ডেটাগুলোকে সে রিট্রিভ করবে। এটা হচ্ছে প্রসিডিউরাল। কিন্তু নন প্রসিডিউরালের ক্ষেত্রে কি হয় না, সেটা আবার ইউজারকে অ্যালাউ করে যে শুধুমাত্র তাকে স্পেসিফাই করতে হবে যে কোন ডেটাগুলো তার দরকার, কিন্তু তাকে স্টেপ বা এক্স্যাক্ট স্টেপ কি হবে বা কিভাবে রিট্রিভ হবে না হবে তাকে ডিফাইন করার কোনো দরকার নেই। তাকে বলছি আমরা নন প্রসিডিউরাল। সে শুধুমাত্র বলে দেবে যে হ্যাঁ আমার এই ডেটা আমার দরকার, যে হোয়াট ডেটা দে ওয়ান্ট, কিন্তু এক্স্যাক্ট স্টেপস কিন্তু তাকে বলার দরকার নেই। তো এটাকে আমরা বলছি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আর এই প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজের যে এক্সাম্পলগুলো আমরা দেখতে পাই, যে এক্সাম্পলগুলো প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজের আন্ডারে আছে, যেমন রিলেশনাল অ্যালজেব্রা, যেখানে আমাকে কি টাইপের ডেটাকে আমরা অ্যাক্সেস করবো সেটা তো বলতেই হচ্ছে, বা কোন ডেটাকে অ্যাক্সেস করতে হবে তাকে তো বলতেই হচ্ছে, তার সঙ্গে কিন্তু স্টেপসটাও আমাকে দিয়ে দিতে হচ্ছে যে কিভাবে অ্যাক্সেসটা হবে, এক্সপ্লিসিটলি কিন্তু আমাকে তার কোয়েরিটাও কিন্তু আমাকে দিতে হচ্ছে। তোমার রিলেশনাল অ্যালজেব্রা আছে,
টাপল রিলেশনাল ক্যালকুলাস আছে, দ্যাট ইজ আ টিআরসি, টাপল রিলেশনাল ক্যালকুলাস। ডোমেন রিলেশনাল ক্যালকুলাস আছে, ডিআরসি। আর হচ্ছে আমাদের কোয়ারি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু প্রসিডিউরাল কিছু প্রোগ্রামিং রয়েছে, যেমন পিএলএসকিউএল। পিএলএসকিউএল এর থ্রু দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারি। ওকে, পিএলএসকিউএল এক্সেট্রা সবই হচ্ছে কিন্তু আমাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। ওকে, তো আমরা বেসিক্যালি তোমার রিলেশনাল অ্যালজেব্রা পড়তে কি আমরা প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজের কথাটা আমরা বলছি, কারণ প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজে কিন্তু ইউজার সে প্রোভাইড করে যে ডেটাগুলোকে ফেচ করার জন্য বা রিট্রিভ করার জন্য যে স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওর ইউজারকে কিন্তু প্রোভাইড করতে হয়। আর অবশ্যই আমার প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই কমপ্লেক্স, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু অনেক কমপ্লেক্স আমার প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। স্যার বলছি প্রসিডিউরাল আর নন প্রসিডিউরাল ডিফারেন্সটা আরেকবার বলবেন? আমি দুটো জিনিস বললাম প্রসিডিউরাল নন প্রসিডিউরালের মধ্যে, যে প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা ইউজার যেটা স্পেসিফাই করে যে হাউ টু রিট্রিভ দ্য রিকোয়ার্ড ডেটা, তার যে ডেটাটা দরকার সেটাকে সে কিভাবে রিট্রিভ করবে। তাহলে হাউ টু রিট্রিভ দ্য রিকোয়ার্ড ডেটা এটাকে শুধুমাত্র তাকে মানে বলতে হচ্ছে, এবার কেমন করে সে রিট্রিভ করছে ডেটাটাকে তার জন্য তাকে কিছু সিকোয়েন্স অফ অপারেশন তাকে স্পেসিফাই করতে হচ্ছে, যে এই সিকোয়েন্স অফ অপারেশনগুলো পারফর্ম হলেই তবেই হয়তো আমরা ডেটাকে রিট্রিভ করতে পারবো, বা এই স্পেসিফিক ডেটাকে আমরা তো রিট্রিভ করতে পারবো। তো সেই সিকোয়েন্স অফ অপারেশনগুলো বা স্টেপসগুলো কিন্তু ইউজার স্পেসিফাই করে দিচ্ছে ইন কেস অফ প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কিন্তু নন প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা ইউজারকে অ্যালাউ করছে, শুধুমাত্র ইউজার বলে দিচ্ছে যে আমার কোন ডেটা আমার দরকার, সে জাস্ট স্পেসিফাই করছে যে হোয়াট ডেটা দে ওয়ান্ট, কিন্তু সেই ডেটাগুলোকে কিভাবে পাওয়া যাবে, তার যে এক্স্যাক্ট যে স্টেপস কিভাবে রিট্রিভটা হবে বা কোন স্টেপের থ্রু দিয়ে রিট্রিভটা হবে তাকে কিন্তু ডিফাইন করছে না ইউজার। এটা হচ্ছে নন প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো আমরা প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমরা রিলেশনাল অ্যালজেব্রাটা আমরা পড়তে যাচ্ছি। তো রিলেশনাল অ্যালজেব্রার কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ কেন রিলেশনাল অ্যালজেব্রা, তো তার রিজনটা আমরা বুঝতে পারছি যে এখানে ইউজার শুধুমাত্র যে কোন টাইপের কি ডেটাটাকে সে ফেচ করবে সেটাকে বলছে না, যে হাউ টু ফেচ দ্য ডেটা সেটাও কিন্তু বলে দিচ্ছে, তার স্টেপটাও কিন্তু বলে দিচ্ছে। তার জন্য কিন্তু রিলেশনাল অ্যালজেব্রাকে আমরা সবসময় বলতে পারি যেটা হচ্ছে একটা প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এবার আমরা রিলেশনাল অ্যালজেব্রা কনসেপ্টে আমরা আসবো। আমরা কিন্তু এখানে প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ ভার্সেস নন প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা এখানে ডিসকাশন করছি না। আমরা অ্যাকচুয়ালি প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় রিলেশনাল অ্যালজেব্রাকে, তার জন্য কিন্তু এই টার্মটাতে আমরা আসলাম। এবার রিলেশনাল অ্যালজেব্রা কনসেপ্টে আমরা চলে যাব ডিরেক্ট। তো রিলেশনাল অ্যালজেব্রা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে একটা প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটাকে ব্যবহার করে বা যে কোয়ারি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে আমরা কোনো ডেটাকে আমরা রিট্রিভ করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, বা কোনো ডেটাকে আমরা প্রসেস করতে পারি, যে ডেটাগুলো কিন্তু আমার ডেটাবেসের মধ্যে স্টোর আছে। তাহলে আমাকে রিলেশনাল অ্যালজেব্রা কিছু ম্যাথামেটিক্যাল কিছু অপারেশন আমাকে প্রোভাইড করছে, বা সেট অফ ম্যাথামেটিক্যাল অপারেশন আমাকে প্রোভাইড করছে, যে সেট অফ ম্যাথামেটিক্যাল অপারেশনটা হয়তো আমরা একটা রিলেশনের উপরে বা একটা টেবিলের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি, বা মোর রিলেশনের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি, দিয়ে হয়তো আমরা সেখান থেকে হয়তো আরেকটা কোনো রিলেশন বা একটা কোনো টেবিলকে আমরা প্রডিউস করতে পারি অ্যাজ আ আউটপুট। তো আমার এখানে তোমার ইনপুটটা রিলেশনাল বা অপারেশনে তোমার ইনপুটে তোমার একটা টেবিলও হতে পারে, আবার মোর দ্যান ওয়ান টেবিলও হতে পারে, কিন্তু সেখান থেকে হয়তো আমরা একটা মাত্র রিলেশনকে আমরা অ্যাজ আ আউটপুট হিসেবে আমরা তোমার দেখাতে পারি, বা মোর দ্যান ওয়ান টেবিলকে আমরা অ্যাজ আ আউটপুট দেখাতে পারি। তো তাকে আমরা বলছি রিলেশনাল অ্যালজেব্রা। এবার আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করা হয়, মানে ম্যাথামেটিক্যাল অপারেশন ডিফারেন্ট টাইপের পারফর্ম করা হয়। তো সেই অপারেশনগুলোর মধ্যে আমরা ফার্স্ট যে অপারেশনটাতে আমরা আসব, আর এই রিলেশনাল অ্যালজেব্রার যে কোয়েরিগুলো, সেই কোয়েরিগুলো কিন্তু আমাদের এসকিউএল এর মানে তার রেসপেক্টে আমরা ইকুইভ্যালেন্ট কিন্তু এসকিউএল এ কোয়েরি লিখতে পারি, কিন্তু এসকিউএল এ কিন্তু কোয়েরি মানে লেখাটা খুবই সহজ। আর রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু কোয়েরি লিখতে গেলে আমাকে অনেক কিছু জানতে হয় রিলেশনাল অ্যালজেব্রা সম্বন্ধে।
তার অনেক ম্যাথামেটিক্যাল অপারেশন বা অপারেশনগুলোর মধ্যে কি অপারেটর ইউজ করা হচ্ছে, সেই অপারেটরগুলো কি পারপাস, সেখানে তারা কিভাবে কাজ করে, এই সমস্ত অ্যাসপেক্টগুলো কিন্তু দেখে তবেই কিন্তু আমাকে রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমি এখানে রিলেশনাল অ্যালজেব্রার মানে দু একটা অপারেশন আজকে আমরা দেখার চেষ্টা করব। আমি খুব ডিটেলসে আজকে যাব না, নেক্সট দিন আমরা এটাকে কমপ্লিট করব রিলেশনাল অ্যালজেব্রাটাকে। আমি ভেবেছিলাম নতুন দিন থেকে শুরু করব রিলেশনাল অ্যালজেব্রা। তো আমি এখানে একটা অপারেশন দিয়ে আমরা শুরু করব, একটা অপারেশন দিয়ে আমরা এখানে শুরু করব। আজকে হয়তো একটা অপারেশনে আমরা পড়তে পারবো। তো ফার্স্ট যে অপারেশনটা আমরা, যে ম্যাথামেটিক্যাল অপারেশন, ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করা যায়, ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করা যায়, তার মধ্যে প্রথম যে অপারেশনটা আমরা পারফর্ম করব দ্যাট ইজ আমি এখানে একটা টেবিলকে ফার্স্টে কনসিডার করছি, তারপরে তার উপরে বেস করে আমরা অপারেশনগুলোকে পারফর্ম করবো। তাহলে আমাদের টেবিলটা যদি থাকে তাহলে অপারেশনগুলো বুঝতে আমাদের সেখানে সুবিধা হবে। আমি একটা টেবিলকে ফার্স্টে কনসিডার করছি। ধরে নাও এমপ্লয়ি বলে একটা টেবিলকে আমি কনসিডার করছি। আমার এমপ্লয়ি টেবিলটার মধ্যে কি কি টেবিলটার স্ট্রাকচারটা ফার্স্টে আমরা ড্র করি, তারপরে আমরা সেখান থেকে অপারেশনগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে আমার কিছু ফিল্ড আছে, দ্যাট ইজ আ এমপ্লয়ি আইডি, নেম, ডিপার্টমেন্ট, আর আমার আছে স্যালারি। এই ফিল্ডগুলো আমাদের রয়েছে, তাদের রেসপেক্টিভ কিছু ভ্যালুজ আছে বা টাপল আছে। আমার টেবিলটার মধ্যে অনেক টাপল আছে, মাল্টিপল টাপলস আছে। এবার কিছু ভ্যালু না ইনসার্ট করলে আমরা রেজাল্টটাকে আমরা বুঝতে পারবো না, অপারেশনগুলোর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমরা বুঝতে পারবো না। আমি এখানে কিছু টাপলকে আমি এখানে ইনসার্ট করি টেবিলটার মধ্যে। আমি এমপ্লয়ি আইডি 5টা ভ্যালু দিচ্ছি, 101 থেকে শুরু করে আপ টু সব ইউনিক ভ্যালু। 5টা ভ্যালুকে ইনসার্ট করলাম। আমার নেম দিচ্ছি এখানে অ্যালাইস, বব, চার্লি, ডেভিড, আর দিলাম এখানে তোমার এভা। ডিপার্টমেন্ট গুলো স্পেসিফাই করি, এইচআর ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট হলো আইটি, এরও আইটি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ফিনান্স, আর এটা হচ্ছে এইচআর। আর রেসপেক্টিভ স্যালারি গুলোকে আমি এখানে জাস্ট একটা ধরে নিচ্ছি। ওকে, এই হচ্ছে আমার বেস টেবিলটা, এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি টেবিল। এবার আমরা প্রথমে যে অপারেশনটা দেখব সেই অপারেশনটার নাম হচ্ছে সিলেকশন অপারেশন। ওকে, ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করা যায়, তার মধ্যে প্রথম যে অপারেশনটা দিয়ে আমরা শুরু করব দ্যাট ইজ আ সিলেকশন অপারেশন। সিলেকশন, আমরা এটাকে কি সিম্বল বলা হয়? সিগমা। সিগমা। আমরা সিলেকশন অপারেশনটা মানে হচ্ছে যে আমরা এখানে সিলেকশন অপারেশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। আমরা রো গুলোকে আমরা ফিল্টারিং করতে পারবো এই সিলেকশন অপারেশনের থ্রু দিয়ে, রো গুলোকে আমরা ফিল্টারিং করতে পারবো। ওকে, তো ধরে নাও আমি তোমাকে বললাম যে আমার তো টেবিল তো রয়েছে, এখানে একটা এমপ্লয়ি টেবিল রয়েছে, আমি এখানে রো গুলোকে সিলেকশন করব বা রো গুলোকে আমরা ফিল্টারিং করতে পারবো। তোমাকে বললাম যে ফাইন্ড এমপ্লয়ি হু ওয়ার্ক ইন দ্য আইটি ডিপার্টমেন্ট। তোমাকে বললাম যে আমাকে কিছু এমপ্লয়িকে তুমি ফাইন্ড করো যে এমপ্লয়ি গুলো তারা আইটি ডিপার্টমেন্টে তারা কাজ করে। তাহলে আমাকে পার্টিকুলার কিছু রো কে সিলেক্ট করতে হবে। যেমন দেখো আইটি ডিপার্টমেন্টে তোমার দেখো 102 এমপ্লয়ি আইডি বব কাজ করে, তার স্যালারি 60,000। আমার 103 আইডি চার্লি কাজ করে আইটি ডিপার্টমেন্টে। আমাকে জাস্ট এই রো দুটোকে আমাকে ফেচ করতে হবে বা রো সিলেকশন করতে হবে বা রো গুলোকে আমাকে ফিল্টার করতে হবে বাই ইউজিং দ্য সিলেকশন অপারেশন। তো সিলেকশন অপারেশনকে আমরা এখানে
সিগমা দিয়ে ডিনোট করছি। তাহলে এখন যদি আমাকে কোয়ারিটা লিখতে হয়, তাহলে আমরা ওই আইটি ডিপার্টমেন্টে কাজ করে আমরা সেই সমস্ত এমপ্লয়িগুলোকে আমরা এখান থেকে ফেচ করব বা রো গুলোকে আমরা ফেচ করব। তো তার জন্য দেখো আমি যদি এরকম একটা কোয়ারি লিখি যে সিগমা ডিপার্টমেন্ট ইকুয়ালস টু আইটি, সিঙ্গেল কোটের মধ্যে আইটি দিলাম, আর কোন টেবিল থেকে আমরা এটাকে ফেচ করব, না টেবিলটার নাম হচ্ছে আমার এমপ্লয়, টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়। ওকে, তাহলে এমপ্লয়ি টেবিলের মধ্যে তখন গিয়ে সার্চ করবে যে এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট আইটি, তো সেই সমস্ত রো গুলোকে সেখান থেকে ফেচ করবে। তাহলে এই কোয়ারিটার যে রেজাল্ট বা এই কোয়ারিটার যে আউটকামটা বা আউটপুট যেটা আসবে, সেই আউটপুটটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। সেখানেও কিন্তু আমাদের এমপ্লয়ি আইডি থাকবে, সেখানেও তোমার নেম থাকবে, নেম কলামটা থাকছে, তার আন্ডারে কিছু ভ্যালু থাকবে, ডিপার্টমেন্ট থাকছে, আর থাকছে তোমার স্যালারি, এবার এখানে দুটো দেখো দুটো রো কিন্তু আমার সিলেকশন হচ্ছে বা দুটো রো কিন্তু আমার ফিল্টার হচ্ছে, যাদের তোমার ডিপার্টমেন্টে আইটি আছে। তাহলে প্রথম রোটা হচ্ছে 102 এমপ্লয়ি আইডি, নামটা হচ্ছে বব, ডিপার্টমেন্ট হচ্ছে আইডি, আর তার স্যালারি হচ্ছে তোমার 60,000। আর থার্ড তোমার তার পরের যেটা রোটা সিলেকশন হচ্ছে 103, তার নেম হচ্ছে চার্লি, তার ডিপার্টমেন্ট হচ্ছে আইটি, আর স্যালারি হচ্ছে 70,000। তাহলে এই দুটো রো কিন্তু আমার ফিল্টারিং হলো বা সিলেকশন হয়ে আমাকে আউটপুটটা কিন্তু দেখাচ্ছে এই দুটো রো, এই টেবিলটা কিন্তু আমার হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এই অপারেশনটাকে আমরা সিলেকশন অপারেশন বলতে পারি। তাহলে সিলেকশন অপারেশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোনো রো গুলোকে আমরা ফিল্টার করতে পারি বা কোনো রো গুলোকে আমরা ফিল্টার করছি বা ফেস করছি রো গুলোকে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, আমরা যেভাবে আমরা এটাকে কন্ডিশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমাকে কোনো স্পেসিফিক কোনো কালামকে যদি আমাকে সিলেক্ট করতে হয়, তখন তার জন্য যে অপারেশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি বা যে অপারেশনটা দিয়ে আমরা কোনো পার্টিকুলার কোনো কালামকে আমরা সিলেক্ট করতে পারি, তো সেই অপারেশনটার নাম হচ্ছে প্রজেকশন। প্রজেকশন যাকে আমরা ডিনোট করি একটা সিম্বল দিয়ে, যে সিম্বলটার নাম হচ্ছে পাই সিম্বল। তাহলে পাই সিম্বল বা প্রজেকশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক কোনো কালামকে আমরা সিলেক্ট করতে পারি। ইট ইজ আ সিলেক্টিং স্পেসিফিক কালাম, সিলেক্টিং দ্য স্পেসিফিক কালাম। তার একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললাম যে আমার যে টেবিলটা রয়েছে এমপ্লয়ি টেবিল, আমি তোমাকে বললাম যে এমপ্লয়ি টেবিল থেকে শুধুমাত্র নেম আর স্যালারিটাকে আমাকে ফেচ করে দাও তো দুটো কালাম, মানে শুধুমাত্র আমার নেমের এন্ট্রিগুলো থাকবে আর তার রেসপেক্টিভ তোমার স্যালারি এন্ট্রিগুলো থাকবে। মানে আমার 4টে কালাম ছিল আগে টেবিলটার মধ্যে, এখন তোমার টেবিলটার মধ্যে আমার দুটো কালাম থাকবে, নেম আর স্যালারি। সেই দুটো কালামকে আমাকে রিট্রিভ করে দাও। আমাকে বলেছে রিট্রিভ অনলি দ্য নেম অ্যান্ড স্যালারি অফ অল এমপ্লয়ি। ওকে, তাহলে তার জন্য আমরা প্রজেকশনটাকে কিভাবে অ্যাপ্লাই করবো, আমি তখন কি লিখবো, না আমাকে নেম আর স্যালারিটাকে ফেচ করতে বলেছে, তাহলে পাই অফ নেম কমা স্যালারি, আমি কোন টেবিল থেকে এটাকে ফেচ করবো, না আমার টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়, ওকে। তাহলে কিন্তু আমাদের যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাকে ওই টেবিল থেকে শুধুমাত্র নেম আর স্যালারি যে কালাম দুটো, সেই দুটো কালাম দুটো তার এগেন্সটে যত এমপ্লয়ি আছে তাদের নেম তাদের স্যালারিগুলো কিন্তু আমাকে ডিসপ্লে করবে। 5টা ওখানে নেম ছিল বা 5টা স্যালারি ছিল সেই পার্টিকুলার নেমের এগেন্সটে, সেই 5টা নেম আর স্যালারি আমাকে দেখাবে। যেমন আমাকে দেখাবে অ্যালাইস ছিল, বব ছিল, তাই না, চার্লি ছিল, আর ডেভিড ছিল, এভা ছিল, ডেভিড আর হচ্ছে এভা, আর তাদের রেসপেক্টিভ যে স্যালারিগুলো, এভার তোমার ছিল 52,000, তারপরে ডেভিডের ছিল 55,000, ওকে, চার্লির ছিল 70,000, আর ববের 60,000, আর এখানে অ্যালাইসে তোমার ছিল হচ্ছে 50,000। তো এই অপারেশনটাকে আমরা বলতে পারি প্রজেকশন অপারেশন বা প্রজেকশন। তাহলে প্রজেকশন দিয়ে আমরা কোনো স্পেসিফিক কালামকে সিলেক্ট করতে পারি, আর সিলেকশন দিয়ে আমরা পার্টিকুলার কোনো রোকে সিলেক্ট করতে পারি। এই সিলেকশন অপারেশনটা অনেকটা আমাদের এসকিউএল এর সিলেক্ট কমান্ডের মতন। ওকে, আমরা সিলেক্ট দিয়েও কিন্তু আমরা একটা পুরো টেবিলটাকেও সিলেক্ট করতে পারি, আবার পার্টিকুলার কোনো রোকেও আমরা সিলেক্ট করতে পারি, হ্যাঁ ও তো করতে পারি, তাই না।
তাতে আমার কিন্তু এটা কিন্তু অনেকটা সিমিলার আমাদের সিলেক্ট অপারেশনের সাথে। সিলেক্ট নেম কমা আর আমরা 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 ইভেন তোমার এসকিউএলও কিন্তু আমরা এর ইকুইভ্যালেন্ট কোয়ারি লিখতে পারি, যে পাই নেম কমা স্যালারি লিখেছি না, আমি এখানে লিখতে পারি সিলেক্ট নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়, সিলেক্ট নেম কমা এমপ্লয় ফ্রম নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়। তাহলে কি হবে, এমপ্লয় টেবিল থেকে আমার নেম আর স্যালারিটা সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে আমাকে ডিসপ্লে করবে। তাহলে প্রত্যেকটা রিলেশনাল অ্যালজেব্রার যে কোয়ারি গুলো তার ইকুইভ্যালেন্ট কিন্তু এসকিউএল কোয়ারি আছে, যে এসকিউএল কোয়ারি গুলো কিন্তু আরো সহজ, মানে আরো ইজিলি, মানে আর খুব সহজে আমরা সেগুলোকে আরো সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো রিলেশনাল অ্যালজেব্রা যে খুব কঠিন সেটা বলছি না, কিন্তু কোয়ারি গুলো কিন্তু আরো ইউজার আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, তাহলে আমরা সিলেকশন আর প্রজেকশন এই দুটো অপারেশন আমরা আজকে দেখলাম। আমি রিলেশনাল অ্যালজেব্রা আমি নেক্সট দিন থেকে আমি আবার প্রথম থেকেই শুরু করব, কারণ সেখানে প্রথম থেকে শুরু করে আমি অন্য টেবিলের রেসপেক্টে রিলেশনাল অ্যালজেব্রা গুলোকে আমি কিছু রিলেশনাল অ্যালজেব্রা কি কি অপারেশন পারফর্ম করা যায় সেই অপারেশন গুলোকে আমি একটু যদি লিখি, জাস্ট অপারেশন গুলোকে মেনশন করব আমি। তো দেন আমরা তো দুটো অপারেশন তো আজকে আমরা দেখলাম অলরেডি, আর বাকি অপারেশন গুলোকে আমরা সেখানে জানার চেষ্টা করব, বা আমরা নেক্সট দিন আমরা বাকি অপারেশন গুলোকে আমরা কমপ্লিট করব। তো আমি কি কি অপারেশন পারফর্ম করা যায় রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে, যেটা আমি একটু জাস্ট বলার চেষ্টা করি। ওকে, তো আমি এটাকে বলবো অ্যাজ আ অপারেটর হিসাবে, হ্যাঁ, কি কি আমার রিলেশনাল অ্যালজেব্রা কি কি অপারেটর আছে, বা যে অপারেশন মানে অপারেটর গুলোতে তো আমাদের ডিফারেন্ট অপারেশন পারফর্ম করব। তো আমি এখানে তোমার রিলেশনাল অ্যালজেব্রা ডিফারেন্ট অপারেটরস নিয়ে কথা বলবো। রিলেশনাল অ্যালজেব্রা অপারেটরস, অ্যালজেব্রা অপারেটরস। আমরা বেসিক্যালি রিলেশনাল অ্যালজেব্রা তোমার দু রকম টাইপের অপারেটরে আমরা ডিভাইড করতে পারি। টু টাইপের অপারেটর আছে রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে, একটা হচ্ছে বেসিক অপারেটর, আর একটা হচ্ছে ডিরাইভড অপারেটর বা এক্সটেন্ডেড অপারেটর, বা ডিরাইভড বা এক্সটেন্ডেড যা খুশি বলতে পারো, ডিরাইভড অপারেটরস। মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি অপারেশন গুলো কথাই বলবো এখানে, আমার তো ডিফারেন্ট অপারেশন করতে গেলে তোমার অপারেটরস দরকার পড়ে, তার জন্য এখানে অপারেটরস বলি আমি নামগুলো বলেছি। তো এই বেসিক অপারেটরের মধ্যে তোমার তাকে আবার তোমার টু টাইপে আমরা ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ইউনারি অপারেটর, আর একটা হচ্ছে বাইনারি অপারেটর। একটা ইউনারি, একটা হচ্ছে বাইনারি অপারেটর। মানে যে অপারেটর গুলো বা যে অপারেশন গুলো পারফর্ম করার জন্য আমার সিঙ্গেল টেবিলের দরকার লাগে তাকে বলা হয় ইউনারি অপারেটর বা ইউনারি অপারেশনস। সেই ইউনারি অপারেশনের মধ্যে আমার যে অপারেশন গুলো পড়ে তার মধ্যে আজকে আমরা অলরেডি তোমার দুটো অপারেশন দেখে নিয়েছি, একটা হচ্ছে প্রজেকশন দেখেছি আমরা, যাকে আমরা পাই দিয়ে ডিনোট করেছি। আর একটা অপারেটর কিন্তু আমরা ইউনারি অপারেটরের মধ্যে তোমার দেখেছি, তার নাম হচ্ছে সিলেকশন অপারেশন। তাহলে সিলেকশন অপারেশন পারফর্ম করতে গেলে আমাকে তো সিলেকশন অপারেটর লাগে, তার নাম কি বলেছিলাম আমরা, এটাকে আমরা সিলেকশন অপারেটর বলেছি। আর একটা অপারেটর আছে যেটাকে আমরা ইউনারি অপারেটর বলতে পারি, যার অপারেশনের জন্য সিঙ্গেল টেবিলের দরকার পড়ে, দ্যাট ইজ আ রিনেম অপারেটর। আর রিনেম অপারেটরকে আমরা রো দিয়ে ডিনোট করব, ওকে, রো দিয়ে ডিনোট করব। আর আমাদের বেসিক অপারেটরের মধ্যে তোমার কিছু বাইনারি অপারেটর পড়ে, যাদের তোমার অপারেশনের জন্য তোমার দুটো করে টেবিল দরকার পড়ে বা রিলেশনের দরকার পড়ে, যেমন ইউনিয়ন অপারেটর বা ইউনিয়ন অপারেশন বলতে পারি আমাদের রিলেশনাল অ্যালজেব্রার, যাকে আমরা ইউনিয়নের যে সিম্বলটা দিয়ে ডিনোট করতে পারি, ইউনিয়ন। ওকে, নাম্বার 2 হচ্ছে ক্রস প্রোডাক্ট অপারেটর বা ক্রস প্রোডাক্ট অপারেশনও বলতে পারো, ক্রস প্রোডাক্ট অপারেটর, যাকে আমরা সিম্পল যেমন মাল্টিপ্লিকেশনের যে সিম্বলটা হয় তাকে দিয়ে ডিনোট করতে পারি। থার্ড হচ্ছে সেট ডিফারেন্স, তাই না, আমরা সেটা এই অপারেশনগুলো আমরা পড়েছি, ইউনিয়ন, সেট ডিফারেন্স তাকে আমরা কিন্তু মাইনাস সিম্বল দিয়ে ডিনোট করতে পারি বা মাইনাস অপারেটর দিয়ে ডিনোট করতে পারি। তো এগুলো হচ্ছে সব বাইনারি বেসিক অপারেশনের মধ্যে পড়ছে। আর ডিরাইভ কিছু অপারেশন আছে আমাদের, যেমন তোমার ধরুন ডিফারেন্ট টাইপের জয়েনিং অপারেটর আছে, যার থ্রুতে আমরা জয়েনিং অপারেশন পারফর্ম করতে পারি। জয়েন অপারেটরের মধ্যে তোমার পড়ছে, ওকে, ডিফারেন্ট টাইপের জয়েন অপারেশন আছে। তো ইকুই জয়েন, সেমি জয়েন, ন্যাচারাল জয়েন, ডিফারেন্ট টাইপের। তো জয়েনিং অপারেটর গুলো এরকম দেখতে হয়। ওকে,
এরকম দেখতে হয়, এটাকে জয়েন অপারেটর বলা হয়। এছাড়া আমাদের ডিরাইভড অপারেশনের মধ্যে তোমার পড়ছে ডিভিশন অপারেটর বা ডিভিশন অপারেশন। ডিভিশন অপারেশনটাকে আমরা আইদার ডিভিশন সিম্বল দিয়ে ডিনোট করতে পারি অথবা আমি অর স্ল্যাশ দিয়ে ডিনোট করতে পারি ডিভিশন অপারেশনটাকে। আর একটা অপারেটর আছে যার নাম হচ্ছে ইন্টারসেকশন অপারেটর। আমরা দুটো টেবিলের মধ্যে আমরা ইন্টারসেকশন অপারেশন পারফর্ম করতে পারি। ওকে, আর ইন্টারসেকশনটাকে আমরা ইন্টারসেকশনের যে সিম্বলটা আছে সেই সিম্বল দিয়ে আমরা ডিনোট করব। এই হচ্ছে আমাদের মানে বেসিক অপারেশন বা বেসিক অপারেটরস, যে অপারেটরস গুলোকে ব্যবহার করে আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারি আমাদের রিলেশনাল অ্যালজেব্রার উপরে। তাহলে আমরা রিলেশনাল অ্যালজেব্রা যদি তোমার কিছু যদি ক্যারেক্টারিস্টিক দেখি, তো আমি বলতে পারি রিলেশনাল যে অপারেটর গুলো রয়েছে আমার, তাহলে এগুলো সব আমরা বলতে পারি রিলেশনাল অপারেটর বা রিলেশনাল অ্যালজেব্রা অপারেটর। সেই রিলেশনাল অপারেটর গুলো সবসময় একটা টেবিলের উপরে কাজ করতে পারে, আবার হয়তো কোনো সময় হয়তো মোর রিলেশনাল টেবিলের উপরে কিন্তু তারা কাজ করতে পারে। যেগুলো তোমার ইউনারি অপারেটর ধরো না, তারা তোমার সিঙ্গেল টেবিল নিয়ে কাজ করে, যারা তোমার বাইনারি অপারেটর তারা তোমার মোর দ্যান ওয়ান টেবিল নিয়ে কাজ করে। আর রিলেশনাল অপারেটর সবসময় আমাকে প্রডিউস করবে অন্য একটা রিলেশনাল টেবিল। আমি একটুকে দেখলাম যে আমাদের এমপ্লয়ি টেবিল ছিল, এমপ্লয়ি টেবিল থেকে আমি যখন সিলেকশন বা প্রজেকশন যখন অপারেশন করলাম, তখন সেখানে কিন্তু আমরা একটা ডিফারেন্ট টেবিল কিন্তু জেনারেট করতে পেরেছি। এটা কিন্তু আমাকে জেনারেট করতে, আমাকে প্রডিউস করতে হেল্প করে রিলেশনাল অপারেটর বা রিলেশনাল অ্যালজেব্রা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কমন কিছু ক্যারেক্টারিস্টিক। এবার আমাদের যে ডিফারেন্ট দুরকম টাইপের যে আমরা অপারেশনটা আমরা দেখলাম, তো সেখানে একটা সিলেকশন অপারেশন দেখলাম, আর একটা আমরা এখানে প্রজেকশন অপারেশন দেখলাম। তো সেই অপারেশন দুটো আমরা সবাই বুঝতে পেরেছি, সিলেকশন অপারেশন আর প্রজেকশন অপারেশন সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ধরে নাও আমি সিলেকশন অপারেশন তো আমরা ওখানে করেছি, সিলেকশন অপারেটর তো আমরা, তার মানে সিলেকশন অপারেটর কিন্তু অ্যাকচুয়ালি একটা ইউনারি অপারেটর। আমি তোমাকে সিলেকশন অপারেটর দিয়ে একটা যদি কোয়েরি লিখি, সেই কোয়েরিটা কি মিন করতে চাইছে তোমরা বলবে, সেই কোয়েরিটা কি মিন করছে। আমি কোনো টেবিলে কোনো এক্সাম্পল নিচ্ছি না, ধরে নাও আমি কোনো একটা কোয়েরি লিখছি সিলেকশন অপারেশন দিয়ে। Subject equals to database। আমি এখানে সিঙ্গেল কোড দিয়েও কোনো স্ট্রিংকে এক্সপ্রেস করতে পারি, আবার ডাবল কোড দিয়েও কোনো স্ট্রিংকে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, প্রাইস ইকুয়ালস টু $450 from the table books। এই কোয়েরিটা, এই সিলেকশন কোয়েরিটা কি ইন্ডিকেট করছে, এটা দিয়ে আমরা কি করতে পারি? বুক টেবিলের সাবজেক্টের নাম হচ্ছে ডেটাবেস এবং প্রাইস হচ্ছে 450। কি করতে পারছি? সেই রোগুলোকে সিলেক্ট করবে। তাহলে আমরা এখান থেকে সেই সমস্ত টাপেল গুলোকে সিলেক্ট করতে পারবো বা রো গুলোকে সিলেক্ট করতে পারবো কোন রিলেশন থেকে না, বুকস রিলেশন থেকে, যেখানে আমার সাবজেক্টটা হচ্ছে ডেটাবেস অ্যান্ড প্রাইসটা হচ্ছে 450। তাহলে এই সিম্বলটা কিন্তু অ্যান্ড সিম্বল, হ্যাঁ এটা কিন্তু অ্যান্ড সিম্বল, এটা হচ্ছে অ্যান্ড সিম্বল, আর সাবজেক্টটা হচ্ছে আমার ডেটাবেস আর প্রাইসটা হচ্ছে 450। তাহলে সেই সমস্ত রেকর্ড গুলোকে আমরা ফেচ করব, সেই সমস্ত রেকর্ড গুলোকে কিন্তু আমরা ফেচ করব। ঠিক আছে, আবার ধরে নাও যদি আমি এরকম একটা কোয়েরি লিখি, সিলেক্ট subject equals to database and price equals to 450 or year greater than 2010 from books relation, from books relation। ধরো এরকম একটা কোয়েরি আছে, তাহলে এই কোয়েরিটা মানে আমরা দেখো বুঝতে পারছি যে আমার এখানে অ্যান্ড অপারেটর আছে, আবার অর অপারেটরও আছে, তাই না?
এটা যেমন যদি অ্যান্ড অপারেটর হয়, এটাকে আমরা কিন্তু অর অপারেটর বলি, এটাকে অর অপারেটর বলা হয়। তাহলে আমি সেই সমস্ত টাপেলগুলোকে সিলেক্ট করতে চাইছি ফ্রম দ্য রিলেশন বুকস হোয়ার সাবজেক্ট ইজ ডেটাবেস and price is 450 or have a publication year after 2010. তাহলে এই দুটোর সাথে আমার এই দুটো কন্ডিশনের মধ্যে and আছে, আর এটার সঙ্গে কিন্তু দেখো এটা কিন্তু or আছে। তাহলে সেই সমস্ত বই পাবলিকেশন, যাদের পাবলিকেশন ইয়ারটা আফটার 2010, সেই সমস্ত রোগুলোকে আমি ফেস করব। আর তার সঙ্গে আমার এখানে সাবজেক্ট ডেটাবেস হবে, আর প্রাইসটা তোমার 450 হবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু কোয়ারিগুলোকে আমাকে সিলেকশন বা আমি আবার সিলেকশন প্রজেকশনকে একসাথে আমি অ্যাপ্লাই করতে পারি। মানে আমরা এখানে রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে আমরা যে অপারেটরগুলোকে ব্যবহার করি, আমরা ডিফারেন্ট টাইপের এখানে লজিক্যাল অপারেটর ব্যবহার করতে পারি। হ্যাঁ, সি এর মতন ডিফারেন্ট টাইপের কিন্তু এখানে লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়, যেটা আমি নেক্সট দিন আরো এলাবোরেট করবো এই কনসেপ্টটাকে। যেমন ধরে নাও, হয়তো আমি তো এখানে তোমার এই দুটো তোমার তো দেখলাম, অ্যান্ড আর অরটা তো দেখলাম, আমরা কিন্তু ইভেন এখানে এক্সক্লামেশন সিম্বল ব্যবহার করতে পারি। ওকে, আমরা এখানে রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারি, লাইক রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারি, ধরে নাও ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু কে এইভাবে আমরা ইন্ডিকেট করতে পারি, গ্রেটার দেন, ওকে, লেস দেন, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু বা লেস দেন ইকুয়ালস টু, যেগুলো আমাদের সি বা পাইথনের যে রিলেশনাল অপারেটরগুলো সেগুলোকে আমরা সবই এখানে ব্যবহার করতে পারি। মানে আমাকে সিলেক্ট কন্ডিশন দিতে গেলে তো আমাকে রিলেশনাল অপারেটর ব্যবহার করতেই হবে। সেই সিলেক্টেড কন্ডিশনের জন্য কিন্তু আমরা এখানে ডিফারেন্ট টাইপের রিলেশনাল অপারেটরগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বেশ, স্যার এই অরটা কি এই সাবজেক্ট আর প্রাইসের সাথে পুরোটার সাথেই হয়েছে হুম নাকি শুধু প্রাইসের সাথে? হুম আমি যে স্টেটমেন্টটা সাবজেক্টের বললাম, সাথে। দেখো আমি বললাম যে সিলেক্ট টাপলস ফ্রম আর রিলেশন বুকস হোয়ার সাবজেক্ট ইজ ডেটাবেস and price is 450, okay, or হ্যাঁ, have a publication year after 2010. ঠিক আছে, মানে আমাকে এই দুটো কন্ডিশন তো স্যাটিসফাই করতেই হবে একসাথে, কিন্তু অ্যান্ড হ্যাঁ। আছে আর তার সঙ্গে তোমার অর দিয়ে তোমার দেখো এটা আছে, তাহলে তোমার আইদার তোমার এটা স্যাটিসফাই করবে, আর না হলে তোমার যদি এটা যদি ইয়ে করে স্যাটিসফাই করে, তাও তোমার সেগুলো ফেস হবে। ওকে এখানে তো অর আছে তো মাঝখানে, তাই না? এই দুটো তোমার একসাথে আছে, এটা তোমার অর আছে মাঝখানে, তাহলে আইদার তোমার এটা স্যাটিসফাই করবে, তার এগেন্সটে তোমার রোগুলোকে ফেস করবো, অথবা তোমার এগেন্সটে তোমার রোগুলোকে ফেস করবো। ওকে স্যার। বেশ, তাহলে আমরা আজকে বেসিকটা দেখলাম, রিলেশনাল অ্যালজেব্রার আমরা বেসিক দুটো অপারেশন দেখলাম। আজকে আমরা কিছু অপারেটরের কথা আমরা এখানে জানলাম, আর ডিটেলস আমরা নেক্সট দিন বাকি যে অপারেশনগুলো আছে আমাদের এখানে, যতগুলো আমি এখানে অপারেটর দেখিয়েছি তোমাকে, এই প্রত্যেকটা অপারেটর কিন্তু আমরা এখন ডিসকাশন করবো। তার মধ্যে আমরা অলরেডি প্রজেকশনটা দেখলাম আর সিলেকশন দেখেছি। তো নেক্সট দিন আমরা রিনেম থেকে শুরু করবো, আর বাকি অপারেশনগুলো যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা ডিসকাশন করবো কতটা। ওকে, তো আজকে আমি এই পর্যন্তই আজকে আমরা পড়বো। জাস্ট আমি নেক্সট দিন এটাকে আমি কমপ্লিট করবো, রিলেশনাল অ্যালজেব্রাটাকে আমি নেক্সট দিন কমপ্লিট করবো। ওকে, আর রিলেশনাল ক্যালকুলাসটা কিন্তু আমরা একটু পরে শুরু করবো। আমরা কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা পরেই কিন্তু রিলেশনাল ক্যালকুলাসটা শুরু করবো না। রিলেশনাল অ্যালজেব্রা পড়ে নেওয়ার পর আমরা এসকিউএলটা শুরু করবো। এসকিউএলটা কিন্তু আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? ওকে স্যার। বেশ, তাহলে আজকে আমরা শেষ করবো। আজকে আমরা শেষ করবো। তোমাদের কোনো কোশ্চেন আজকে টপিক থেকে? না স্যার, স্যার বলছি আমাদের টাপেল এন্ড ডোমেন বলে না কিছু একটা দেখলাম রিলেশন অ্যালজেব্রার পরে দেওয়া, মানে আমরা যেটা ওই নরমাল টাপেল ডোমেন শিখেছি ওটাই তো নাকি? হ্যাঁ 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 স্যার বলছি যে আপনার স্কুল কি আপনার মানে আমাদের সিলেবাসে আছে স্যার, মানে এমনি তোমাদের সিলেবাসে এসকিউএল সেভাবে নেই, কিন্তু তোমাদের তো এসকিউএল তো জানলে তো ক্ষতি নেই, হ্যাঁ হ্যাঁ তাই না? তোমাদের তো দেখলাম। SQL না জানলে স্যার, এমনিও প্র্যাকটিক্যাল তো আছে। হ্যাঁ রয়েছে। প্র্যাকটিক্যাল তোমাদের আছে, প্র্যাকটিক্যাল তোমার তো করছো, কিন্তু তার সাথে একটু থিওরিটিক্যাল কনসেপ্টটা শিখে যদি একটু প্র্যাকটিক্যালটা করা যায় আরো ভালো হবে। হ্যাঁ, আমরা তার সঙ্গে থিওরিটিক্যাল আমি এখানে প্র্যাকটিক্যাল তো দু একটা হয়তো দেখাবো বা দেখাবো না, সেটা পরের কথা, কিন্তু এখানে থিওরিটিক্যাল কনসেপ্টগুলোকে একটু দেখবো, ঠিক আছে? সেটা আমি দেখছি যে স্কুলটা নেক্সট নিয়ে তো শুরু করা যায় কিনা।
বা আমি অন্য কিছু শুরু করি কিনা বা নর্মালাইজেশন স্টার্ট করবো কিনা সেটা আমরা দেখবো চিন্তা ভাবনা করে, ঠিক আছে? তো তোমাদের যেহেতু নেই তার জন্য আমরা স্কুলটাকে তাহলে সময় লাস্টে শুরু করবো, ঠিক আছে? তোমাদের যেহেতু নেই আমরা আগেটাকে কমপ্লিট করি, রিলেশনাল অ্যালজেব্রাটাকে ফার্স্টে কমপ্লিট করি, তারপর যেগুলো আছে তোমাদের সেগুলোকে তারপর আমি দেখবো, যেটা তোমাদের কমন আছে তোমার সেটাই ইয়ে করবো, শুরু করবো। আমাদের তো আবার ইয়ে আছে কি ট্রানজাকশন আছে, ট্রানজাকশন রয়েছে, তোমাদের ট্রানজাকশন আছে, আমরা পড়িনি কেন। স্যার বলছি ম্যাথটাকে পরে বলবেন? পরে বলে দেবো, পরে আমি আজকে আর বলছি না, পরে বলে দেবো, ঠিক আছে? পরে বলে দেবো। আর স্যার বলছি আপনার কাছে যদি 1NF 2NF আর 3NF এর কোনো ভিডিও থাকে সেটা একটু পাঠালে ভালো হয়। CA2 CA2 আছে?